হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, রেলওয়ে গ্রুপ ডি, এলপি এবং টেকনিশিয়ানের জন্য আমাদের যে পেড কোর্স চলছে সেটা তো চলছেই, তার সঙ্গে আমরা কিন্তু ফ্রিতেও তোমাদের প্র্যাকটিসটা করাচ্ছি। পেড কোর্সের জন্য তোমরা এই যে নাম্বার আছে উপরে দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার 8670838797, তাতে তোমরা কল করতে পারো। কনসেপচুয়াল ক্লাস করানো হচ্ছে, নট অনলি এমসিকিউ, ধরে ক্লাস করানো হচ্ছে। প্রত্যেকটা জিনিস সেটা এনসিআরটিতে থাকুক আর না থাকুক, যদি সেটা রেলওয়ে গ্রুপ ডিতে পড়ে থাকে, তার প্রত্যেকটা টপিক তুলে তুলে আমরা আলোচনা করছি, ঠিক আছে? যেমন এখানে যে প্রশ্নটা রয়েছে সেটাও তোমাদের টপিক ওয়াইজই করাবো। এখানে তোমাদের 14/9/2022, ঠিক আছে, 14/9/2022 যে শিফট, সেই শিফট তোমাদের তোলা হয়েছে। এবং এই যে শিফট, এটা কিন্তু 12টা 45 শিফট ছিল। ভালো ভালো প্রশ্ন আছে এই শিফটটাতে, সেই জন্য তোমাদের জন্য তোলা হয়েছে। মানে এটা টোটালি একটা কনসেপচুয়াল প্রশ্ন। যার প্রতিসারাঙ্ক নিয়ে জানা নেই বা অল্প সামান্য আর জানে যে সাইন আই বাই সাইন আর, সেই প্রশ্নটাকে করতে পারবে না, ঠিক আছে? শুধু ফর্মুলা জানলেই এনাফ নয়, ফিজিক্সে তোমাকে কনসেপ্টও জানতে হবে। দেখো, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, বলেছে দুটো, এখানে চিত্রটাকে ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। এই সব যখন চিত্র দিয়ে দেবে না, এই ফালতু গাজন পড়তে যাবে না, কারণ তুমি কনসেপ্টটা জানো। সো চিত্র দিলে চিত্র দিয়েই আরও স্পষ্ট হয়, চিত্রটা ওই কারণেই দেওয়া হয়। এখানে কি বলছে দেখো, এই মাঝখানে একটা তোমাদের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছ এ মাধ্যম দিয়ে রশ্মি আসছে এবং বি মাধ্যমে প্রবেশ করছে। মিডিয়াম এতে এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের আপতিত হচ্ছে, আর মিডিয়াম বিতে কি হচ্ছে, সেটা রিফ্র্যাক্টেড হচ্ছে। প্রতিসারাঙ্ক মানে প্রতিসরণ তো হবেই, ক্লিয়ারলি বুঝতে পারছো? তার মানে এখানে কী হয়েছে, বেসিক্যালি প্রতিসারাঙ্ক দেওয়া আছে, মানে এখানে বেসিক্যালি প্রতিসরণ হচ্ছে। এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট, অ্যান্সার কেন নাই এন গ্রেটার দ্যান 1? এন মানে কি? এন মানে হচ্ছে প্রতিসারাঙ্ক, এটাও এখানে দেওয়াও আছে। এন মানে হচ্ছে প্রতিসারাঙ্ক, এখানে বলতে চাই যে প্রতিসারাঙ্ক একের থেকে বড় হবে। কেন একের থেকে বড় হবে? দেখো, প্রতিসারাঙ্কের অনেক ফর্মুলা আছে। একটা ফর্মুলা আমরা জানি কি, সাইন আই বাই সাইন আর, ঠিক আছে? সাইন আই বাই সাইন আর, এটা আমরা জানি। সাইন আই আর সাইন আর কি, এই যে আই, এটা হচ্ছে প্রতি মানে আপতিত তোমাদের আপতন কোণ, ঠিক আছে? আপতন কোণ, আপতিত রশ্মি যে কোণ তৈরি করে, এটাই বলতে চাইছিলাম, এটা তোমাদের আপতন কোণ। ওকে। আর এই যে সাইন আর, এটা কি? এটা হচ্ছে তোমাদের প্রতিসরণ কোণ, ঠিক আছে? এটা গেল প্রথম পয়েন্ট। এটা হচ্ছে কি? প্রতিসরণ কোণ, ঠিক আছে? নেক্সট একটা জিনিস দেখো, এছাড়াও প্রতিসরণের আর কি ফর্মুলা হয়, সেটা হচ্ছে এ মাধ্যমে বেগ, কার বেগ? আলোর বেগ, বাই বি মাধ্যমে বেগ, ঠিক আছে? এ মাধ্যমে বেগ বাই বি মাধ্যমে বেগ, এটাও কিন্তু তোমাদের কি হয়, প্রতিসরণের ফর্মুলা হয়। যাদের স্পিড থেকে প্রতিসরাঙ্ক কীভাবে বার করতে হয় সেটা জানা নেই, তারা এটা পারবে না। কি বললাম, প্রতিসরাঙ্কের ফর্মুলা দুটো হয়, আরও ফর্মুলা আছে ইনফ্যাক্ট, ঠিক আছে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দিয়েও ফর্মুলা হয়, বাট এখানে আপাতত আমরা দুটো করি। তো প্রতিসরাঙ্কের দুটো ফর্মুলা, একটা হচ্ছে এ মাধ্যমে বেগ বাই বি মাধ্যমে বেগ, এটার প্রতিসরাঙ্ক দেয়, বা সাইন আই বাই সাইন আর, এটা প্রতিসরাঙ্ক দেয়, ঠিক আছে? বাট সাইন আই বাই সাইন আর এখানে নেই, এখানে এ মাধ্যম দিয়ে বি মাধ্যমে বেগ, এটা আমরা করবো। সাইন আই বাই সাইন আর কখন করতে পারবো? যখন এই কোণটার মান গিভেন থাকবে। এইটা হচ্ছে আমাদের আই কোণ, আর এইটা হচ্ছে আমাদের আর কোণ, ঠিক আছে? তোমরা বললো স্যার এদিকে একটা কোণ আছে আর এদিকে একটা কোণ আছে, এগুলো আই আর আর নয় কেন? তার কারণ হচ্ছে আমরা জানি যে আপতন কোণ অভিলম্ব, এই যে ডটেড লাইনটা আছে, এটা হচ্ছে অভিলম্ব। অভিলম্ব আর এই যে আলোকরশ্মি, এই দুটোর মাঝখানের কোণটাকে আমরা আপতন কোণ বলি। সিমিলারলি প্রতিসরণ কোণ হচ্ছে এই যে ডটেড লাইন মানে অভিলম্ব, আর এই যে প্রতিসারিত রশ্মি, তাদের মধ্যের কোণকে আমরা বলি প্রতিসরণ কোণ। সো এদিকের কোণ আর এদিকের কোণকে আমরা নিয়ে কোনো কাজ নেই, যেহেতু এই দুটো কোণ নিয়ে দেওয়া নেই আই আর আর, সেটা আমরা এখানে কিছু বলতে পারবো না। নেক্সট দেখো, এবার তাহলে আমরা বেগ দিয়ে করব, ঠিক আছে? বেগ দিয়ে কিভাবে করব, খেয়াল করো। এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই যে আলোকরশ্মি আছে, ভালো করে দেখো, এই ছবিটাই জন্য ইম্পর্টেন্ট। এই যে আলোকরশ্মি আছে, ওর কি হওয়া উচিত ছিল? ওর এই পথে যাওয়া উচিত ছিল, তাই নয় কি? এই পথে যাওয়া উচিত ছিল, সোজা বেরিয়ে গেলে এই পথে যেত। কিন্তু ও দেখো বেঁকে কোন দিকে গেছে? অবিলম্বের দিকে বেঁকে গেছে, যে ডটেড লাইন তার দিকে দেখো বেঁকে গেছে। তার মানে আমরা বুঝতে পারছি এইটা হচ্ছে ঘন মাধ্যম আর এটা হচ্ছে লঘু মাধ্যম, ঠিক আছে? কারণ আমরা জানি যখন আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তখনই কিন্তু আলোকরশ্মি অবিলম্বের দিকে বেঁকে যায়। এইটা হচ্ছে আমাদের অভিলম্ব। দিস, এই যে ডটেড লাইন, এটা হচ্ছে আমাদের কি অভিলম্ব বা নর্মাল, ইংলিশে এটাকে নর্মাল বলা হয়, ঠিক আছে? ইংলিশে কি বলা হয়? নর্মাল। তো আমরা কী দেখতে পাচ্ছি, এই পথে যাওয়া উচিত ছিল, বাট ও কী করেছে? অবিলম্বের দিকে বেঁকে গেছে। তার মানে আমরা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছি, ঠিক আছে? আর আমরা জানি ঘন মাধ্যমে বেগ কী হয়? কম হয়। তো ঘন মাধ্যমে যেটা আছে সেটা ধরে নিচ্ছি। তুমি একটা কিছু ধরে নাও, ধরো তুমি ঘনমাধ্যমে কিছু একটা ধরে নাও। তুমি ঘনমাধ্যমে বেগ ধরছো 1, ঠিক আছে? তুমি ঘনমাধ্যমে কী ধরছো? বেগ ধরো 1 ধরছো। আর লঘু মাধ্যমে বেগকে তুমি 2 ধরছো। তাহলে তুমি বলো এ বেগ বাই বি বেগ করলে কী হয়? 2/1 হয়। তাহলে তুমি দেখতে পাচ্ছ 2 এখানে বড় হয়ে যাচ্ছে। তুমি বলবে স্যার আমি যদি এখানে 1 ধরি, এখানে যদি 2 ধরি, তাহলে তো 1/2 মানে হাফ, মানে একের থেকে কমে যাবে। তুমি ধরবেটাই বা কেন? তার মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার নেই বলে তুমি কথাটা বলছো, ঠিক আছে? লঘু মাধ্যমে তো আলোর গতিবেগ সবসময় বেশি হয়।
লঘু মাধ্যম মানে কি, যে মাধ্যম পাতলা, যে মাধ্যমে আলোকে বাধা দেওয়ার মতো কিছু নেই, সুতরাং আলোর বেগ বেশি। ঠিক আছে, লঘু মাধ্যমে কি হয়, আলোর বেগ বেশি হয়, আলোর বেগ কি হয়, বেশি হয়। তার মানে ঘন মাধ্যমে আলোর বেগ কম হবে, এখান থেকে বোঝা যাচ্ছে। এই স্টেটমেন্টটা দিয়ে আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে, যে লঘু মাধ্যমে আলোর বেগ বেশি হয়। যাই ধরো না কেন, লঘু মাধ্যমে তুমি এখানে যা ধরবে তার থেকে এখানে তোমাকে বেগ বেশি ধরতে হবে। তুমি যদি এখানে 1.7ও ধরো, তাও তোমাকে এখানে 2 বা 1.9 বা সামথিং ধরতে হবে, মানে তুমি এখানে 1.75 তোমাকে তাহলে ধরতে হবে। তুমি যদি এখানে 1.7 ধরো, তোমাকে কী ধরতে হবে, 1.75, ঠিক আছে। অর্থাৎ কিছু একটা করে তোমাকে এখানে বেশি ধরতেই হবে, পয়েন্ট টু বি নোটেড, কিছু একটা করে তোমাকে এখানে বেশি ধরতেই হবে, ঠিক আছে। তো অলওয়েজ মাথায় রাখবে, যখন এদিকের ভ্যালু, এটা ধরি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এক্স যদি লেস দ্যান হয় ওয়াইয়ের থেকে, বা উল্টোটা বলতে পারো, এভাবে না করে উল্টোটা বলি, তোমরা উল্টোটা বেটার বোঝো। মানে কি আমি বলতে, আচ্ছা একই হলো, বা যদি ওয়াই যদি গ্রেটার হয় এক্সের থেকে, এইটা বলতে চাইছি। ওয়াই যদি গ্রেটার হয় এক্সের থেকে, তাহলে বুঝবে যে প্রতিসাংখ্যের মান অলওয়েজ কী হবে, একের থেকে বেশি আসবে। কেন, কারণ এর মাধ্যমের বেগ বি এর মাধ্যমের থেকে বড়, তার মানে এরতে যে ভ্যালু বসবে সেটা বড় হবে বি এর থেকে। তার মানে এখানে ধরে নাও তুমি এর মাধ্যমে বেগ যদি 2 ধরো, মানে 2 মিটার পার সেকেন্ড ইত্যাদি আছে এখানে, তাহলে তুমি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরলে, ঠিক আছে, আমি নর্মালি বলছি তোমাদের, এটা আলোর বেগ নয়, নর্মালি বলছি। তাহলে কী হবে, তাহলে দেখতে পাচ্ছ ইকুয়াল টু ভ্যালু করলে আমাদের 2 আসবে, যেটা কিন্তু একের থেকে বড় হবে। তুমি যাই ধরো না কেন, এর মাধ্যমে বেগ তোমাকে বড় ধরতে হবে, আর নিচের থেকে ওপরটা বড় হলে সবসময় একের থেকে ভ্যালু বেশি আসে, ঠিক আছে। সো দ্যাট ইজ ওয়াই উই ক্যান সে দে প্রতিসাংখ্য কী হবে, একের থেকে বেশি হবে, ঠিক আছে। পুরো কনসেপ্টটা তোমাদের বললাম, বোঝা যাচ্ছে? ইয়েস অর নো বলো, ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, দ্বৈত বিস্থাপন বিক্রিয়া। দেখো, দ্বৈত বিস্থাপন বিক্রিয়া মানে হচ্ছে ডবল ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ডবল ডিসপ্লেসমেন্ট। অনেকের ইংরেজি নাম মুখস্থ থাকে, সেই জন্য আমি লিখে দিচ্ছি, ডিআইএসপি বলে ছেড়ে দিচ্ছি, ডবল ডিসপ্লেসমেন্ট। তো ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কিন্তু অ্যাকুয়াসের মধ্যে হয়। এটা সলিড অ্যাকুয়াস আছে, কাটো, এটা সলিড অ্যাকুয়াস আছে, কাটো, এটা সলিড অ্যাকুয়াস আছে, কেটে দাও। সো অ্যাকুয়াসের মধ্যে আমরা জানি ডবল ডিসপ্লেসমেন্ট হয়। আর আমরা কি জানি, যে একটার আয়ন আরেকটাতে চলে যায়। তো প্রথম কথা অ্যাকুয়াস দেখিয়ে আমরা এটাকে ক্লিক করে দেবো, গেল। নেক্সট তুমি দেখতে পাচ্ছ যে Na2, এখানে বিএ, দেখো Na2 এর ক্ষেত্রে সালফেট ছিল, এখানে দেখো বি এর সাথে সালফেট অ্যাড হয়ে গেছে, তার মানে বিএ চলে গেছে সালফেটের ঘরে, আর Na চলে গেছে ক্লোরিনের ঘরে। অর্থাৎ কী হয়েছে, একে অপরের ঘর চেঞ্জ করেছে। এটা কখন হয়, এটা তখন হয় যখন ডবল ডিসপ্লেসমেন্ট হয়, দুজনেই দুজনের ঘর চেঞ্জ করে ডবল ডিসপ্লেসমেন্টে। সিঙ্গেল যদি ঘর চেঞ্জ হয় তাহলে সেটা কিসে হয়, ডিসপ্লেসমেন্টে হয়। আর মনে রাখবে, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট মানে নর্মাল ডিসপ্লেসমেন্টে আর ডবল ডিসপ্লেসমেন্টের পার্থক্য কী, নর্মাল ডিসপ্লেসমেন্টে কিন্তু প্রতিস্থাপন হয় জাস্ট, কিন্তু ডবল ডিসপ্লেসমেন্টে কিন্তু আয়নের প্রতিস্থাপন হয়, এটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এখানে কিন্তু আয়নের প্রতিস্থাপন হবে, ঠিক আছে, আয়নের প্রতিস্থাপন হবে। আর না, তোমাদের যদি এই বিক্রিয়াটা দিয়ে বলে এখানে কোনটা হচ্ছে প্রিসিপিটেট, মানে এই বিক্রিয়াটায় কোনটা হচ্ছে তোমাদের অধক্ষেপণ, কি বলবে, এটা হচ্ছে অধক্ষেপণ। যেটা সলিড তৈরি হয় সেটাই অধক্ষেপ হয়, যেটা সলিড তৈরি হয় সেটাই কী হয়, অধক্ষেপ হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, ডবল ডিসপ্লেসমেন্টে সবসময় অধক্ষেপ পড়বে তা কিন্তু নয়, তবে 99% কেসে অধক্ষেপ পড়ে, ঠিক আছে। সবসময় যে অধক্ষেপ পড়বে ডবল ডিসপ্লেসমেন্টে তা কিন্তু নয়, ক্লিয়ার হয়েছে। তবে নর্মালি যদি অধক্ষেপ পড়ে তো সলিডটাই অধক্ষেপ হয়, কেন, কারণ এটা জলে দ্রবীভূত হয় না, সেই জন্য সেটা অধক্ষেপ আকারে নিচে পড়ে থাকে, অধক্ষেপের ইংরেজি হচ্ছে প্রিসিপিটেট। পরেরটা চলো, প্রথম দুটো অপশান রেখেছিলাম তোমাদের কনফিডেন্স বুস্ট আপ করার জন্য, 3 নম্বরটা অপশান নেই, চলো মানে আমি তোমাদের অপশানটাকে তুলে দিয়েছি, কোনটা কাটা হবে কোনটা ঠিক হবে সে অপশান তুলে দিয়েছি। বলো কী হবে, ড্যাশ হলো একটি উপকরণ দর্শন যা সূর্যের আলোকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করার উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। বলো কী হবে, দেখো সমতল দর্পণে কিন্তু তোমরা ভালো করে বোঝো, আতস কাচ, এটা মাথায় রাখো, আতস কাচ কেমন হয় বলো, জাস্ট এইটুকু বললেই হয়ে যাবে। এখানে দর্পণ দিয়েই বলেছে, সো আতস কাচ কেমন হয় বলো। আশা করি বোঝাতে পেরেছি, চলো অ্যান্সার দেখে নাও। ওকে, অবতল দর্পণ, ঠিক আছে, এটাই অ্যান্সার হবে, অবতল দর্পণ। অবতল দর্পণ কেমন হয়, অবতল দর্পণ দেখতে এরকম হয়, ঠিক আছে, বা দারুণ আঁকলাম তো। অবতল দর্পণে কী হয়, যখন কোনো আলোকরশ্মি পড়ে, ধরো এই একটা আলোকরশ্মি পড়ছে, ঠিক আছে, এই একটা আলোকরশ্মি পড়ছে, এই একটা আলোকরশ্মি পড়ছে, এরা কি হয়, রিফ্লেক্ট ব্যাক করে এবং একটা নির্দিষ্ট বিন্দুতে এসে কি করে, এরা মিলিত হয়। এই যে বিন্দুটা, এটাকে আমরা কি বলবো, ফোকাস বলবো। এবং যদি তুমি আরেকটা আলোকরশ্মি আঁকো তাহলে এও এখানে এসে ফোকাসড হবে। তুমি যেখানে আরেকটা আলোকরশ্মি, সরি বেঁকে যাচ্ছে, তুমি যেখানে আরেকটা আলোকরশ্মি আঁকো তাহলে এও কী হবে, এও গিয়ে এখানে গিয়ে ফোকাসড হবে। এটাকে আমরা কী বলবো, এটাকে আমরা বলবো ফোকাস, কী বলবো, এটাকে আমরা ফোকাস। ঠিক এই ব্যাপারটাই ঘটে, তুমি যদি এখানে একটা সূর্যকে রাখো, এখানে একটা সূর্যকে রাখো, তার থেকে আগত আলোকরশ্মি, সরি এদিকে তো হবে না বেসিক্যালি,
ঠিক আছে, এইদিকেই রাখতে হবে তোমাকে, এরকম জায়গায় কোথাও তুমি সূর্যকে রাখো এরকম জায়গায় কোথাও, তার থেকে আগত আলোকরশ্মি এখানে আসবে এবং রিফ্লেক্ট ব্যাক করে সেটা কী হবে, একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়। মনে রাখবে এই যে অবতল দর্পণ, এই অবতল দর্পণকে অভিসারী দর্পণও বলা হয়। কি বলা হয়? অভিসারী দর্পণ। ঠিক আছে, তো এখানে পরীক্ষার সময় অভিসারী দর্পণ কথাটা লিখে দেয় যেহেতু বাংলায়। ঠিক আছে, ইংলিশে বললে হয় এটাকে বলা হয় কনভার্জিং। কি বলা হয়? কনভার্জিং মিরর। ঠিক আছে, আচ্ছা কনভার্জিং লেন্স কাকে বলা হয়? মনে রাখবে মিররের ক্ষেত্রে অবতল হচ্ছে কনভার্জিং, আর লেন্সের ক্ষেত্রে লেন্সের ক্ষেত্রে লেন্সের ক্ষেত্রে ঠিক আছে, এটা মনে রাখবে, উত্তল লেন্স হচ্ছে কনভার্জিং, উত্তল লেন্স হচ্ছে কনভার্জিং। ঠিক আছে, মানে উত্তল লেন্স, এই উত্তল লেন্স হচ্ছে কনভার্জিং। ঠিক আছে, ও কি করে, ও কোনো আগত রশ্মিকে কি করে একটা নির্দিষ্ট বিন্দুতে কি করে মিলিয়ে দেয়, বোঝাতে পারছে, আর নির্দিষ্ট বিন্দুতে কী করে মিলিয়ে দেয়। আচ্ছা একটা জিনিস, মেলানোর পরে কিন্তু ও অপসারীতে পরিণত হয়। যেমন দেখো মিলে যাওয়ার পরে কিন্তু অপসারী হয়ে যাবে। এটা দিয়ে এক্সাম্পলারে একটা প্রশ্ন আছে যে তারা ফোকাসে মিলিত হলো, উত্তল লেন্সের মধ্য দিয়ে তারা ফোকাসে মিলিত হচ্ছে। ঠিক আছে, এবং মিলিত হওয়ার পরে কি ঘটছে, মিলিত হওয়ার পরে তারা কিন্তু অপসারী হয়ে যায়। ঠিক আছে, অভিসারী তারপর কি অপসারী হয়, এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু, এটা মনে রাখবে। ওকে, দিয়ে দিতে পারে প্রশ্ন, আর রেলে তো এরকম প্রশ্ন আকছার পড়ছে উল্টো পাল্টা টাইপের। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। 4 দাগ চলো, বলছে একটা পেন্সিলকে তুমি যখন জলে নিমজ্জিত করলে তখন কি ঘটবে। এটা সবাই জানো যে পেন্সিলকে জলে নিমজ্জিত করলে মনে হয় যেন পেন্সিল ভাঙা দেখাবে। ঠিক আছে, এই যে এটা কারেক্ট অ্যান্সার হবে। কেন কারেক্ট অ্যান্সার হবে চলো দেখে নিই আমরা। দেখো এইরকম দেখায়, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে যে পেন্সিলটা ভাঙা দেখায়। এটা কিসের প্রভাব? এটা হচ্ছে প্রতিসরণের জন্য হয়। ঠিক আছে, প্রতিসরণের জন্য হয় বেসিক্যালি, ভাঙা অ্যাকচুয়ালি নয়, বাট দেখায় ভাঙা। ঠিক আছে, প্রতিসরণের জন্য এটা হয়। কি হয় যখন আলোকরশ্মি দেখতে পাচ্ছ লঘু মাধ্যম অর্থাৎ বাতাস, এটা কি লঘু মাধ্যম, লঘু মাধ্যমে যখন জল, এটা কি, এটা হচ্ছে ঘন মাধ্যম, ঘন মাধ্যমে প্রবেশ করছে আলোকরশ্মি, তখন কী হয় এখানে রিফ্র্যাকশান হয়। ঠিক আছে, এখানে কী হয়, এখানে রিফ্র্যাকশান হয়, এবং এই রিফ্র্যাকশানের কারণেই বেসিক্যালি এটা ঘটে। ঠিক আছে, রিফ্র্যাকশানের কারণে বেসিক্যালি কী হয়, এটা ঘটে। বোঝাতে পারছি আমি? ওকে চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন কি বলছে দেখো, যদি সলিনয়েডের টার্নের সংখ্যা বৃদ্ধি করা হয় তবে কি ঘটবে। সলিনয়েড কি সেটা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যদি তোমরা একটা কপার ওয়্যারকে নাও, মানে তামার তারকে নাও, ঠিক আছে, এবং যদি তাকে প্যাঁচিয়ে প্যাঁচিয়ে একটা লম্বা কয়েল তৈরি করো, তাকে বলা হয় সলিনয়েড। ঠিক আছে, এবং এই সলিনয়েডের যদি টার্নের সংখ্যা তুমি বাড়াও, তাহলে কি চুম্বক ক্ষেত্রের সংখ্যা মানে ক্ষেত্র বৃদ্ধি পাবে না কী হবে, এটা তোমাদের জিজ্ঞেস করা হয়েছে। অ্যান্সার দেখে নাও। মনে রাখবে একটা সলিনয়েড যদি আমরা বলি তাহলে সলিনয়েড কেমন দেখতে হয়, এরকম দেখতে হয়। ঠিক আছে, এরকম দেখতে হয় একটা সলিনয়েড। ঠিক আছে, পাক এদিকে গেছে, এদিক দিয়ে আপে উঠেছে, এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে আপে উঠেছে, এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে আপে উঠেছে, এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে আপে উঠেছে। ঠিক আছে, এইভাবে বেরিয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা সলিনয়েডকে দেখাই যে কীভাবে পাকটা গেছে বেসিক্যালি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এভাবে পাকটা গেছে, এবং তুমি যদি একে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মানে একটা ব্যাটারির সঙ্গে অ্যাড করে দাও, দিয়ে এখানে যদি প্লাস মাইনাস তৈরি করো, তাহলে এটা কী হবে, এটা কিন্তু তোমাদের একটা সলিনয়েডে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা কী হবে, একটা সলিনয়েডে কনভার্ট হবে। এবং মনে রাখবে যদি পাকের সংখ্যা তুমি বাড়াও তাহলে চৌম্বক ক্ষেত্র কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, পাকের সংখ্যা বাড়ালে কী হয়, চৌম্বক ক্ষেত্র কিন্তু বৃদ্ধি হয়, চৌম্বক ক্ষেত্রের যে পরিমাণ প্রবলতা সেটা কিন্তু বাড়বে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবং দেখো আরেকটা কথা বলি, চৌম্বক ক্ষেত্রের মানে ক্ষেত্রকে বাড়ানোর জন্য 3-4টে জিনিসকে অ্যাপ্লাই করা যেতে পারে। ঠিক আছে, তুমি যদি এই চৌম্বক ক্ষেত্রকে বাড়াতে চাও মানে ইনক্রিজ করতে চাও ম্যাগনেটিক ফিল্ডকে, তাহলে তুমি কী করতে পারো, এক তো তুমি সলিনয়েডের টার্নকে বাড়াতে পারো। ঠিক আছে, এটা গেল প্রথম পয়েন্ট। 2 নম্বর তুমি কী করতে পারো, এটা 1 নম্বর। 2 নম্বর তুমি কী করতে পারো, তুমি যে কারেন্ট এর মধ্যে দিচ্ছ তার যে স্ট্রেংথ ক্ষমতা সেটা বাড়াতে পারো। ঠিক আছে, তো কারেন্টের ক্ষমতা বাড়িয়ে, কারেন্টের স্ট্রেংথ বাড়িয়ে। ওকে, আর কি করে করতে পারো, আর হচ্ছে এটা, সেটা হচ্ছে যে তুমি এর কোর মেটেরিয়াল মানে এর মধ্যে কিছু দিতে পারো। যেমন তুমি যদি এর মধ্যে এটাকে যদি নর্মাল হাওয়ায় পাক না দিয়ে তুমি এর মধ্যে যদি তুমি একটা কাজ করতে পারো, কি করতে পারো জানো, তুমি এর মধ্যে সফট আয়রন কোর দিতে পারো। ঠিক আছে, এর মধ্যে তুমি কী দিতে পারো, কী ঢুকিয়ে দিতে পারো, সফট আয়রনের কোরকে ঢুকিয়ে দিতে পারো। এরকম একটা আয়রন কোর মানে একটা
নরম লোহার কোর, ঠিক আছে, নরম লোহার কোরকে এর মধ্যে তুমি কী করতে পারো, ইনক্লুড করে দিতে পারো, নরম লোহা, ঠিক আছে। তাহলে তখন কিন্তু এই যে এর যে ম্যাগনেটিক ফিল্ড, তার যে প্রাবল্য সেটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে, কারণ ম্যাগনেটিক ফিল্ড বেড়ে যাবে। বুঝতে পারছি আমি? ক্লিয়ার হচ্ছে? আর ম্যাগনেটিক ফিল্ডগুলো কীরকম থাকে জানো এর মধ্যে, দেখিয়ে দিই একটুখানি। এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ডগুলো এইভাবে থাকে, এইভাবে ঢোকে, এই দিক দিয়ে ঢুকবে এবং বেরিয়ে যাবে। সিমিলারলি নিচের দিকে এইভাবে থাকে, আর একটা যদি করি এইভাবে পাক খাবে, এবং এর মধ্যে আর একটা এইভাবে পাক খাবে, এর মধ্যে আর একটা ঢুকে এইভাবে ঢুকবে, অর্থাৎ এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ডগুলো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র রেখা, বেসিক্যালি চৌম্বক ক্ষেত্র রেখা, চৌম্বক ক্ষেত্র রেখা দিয়েই বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ডকে কী করা হয়, ডিনোট করা হয়। তো তিনটেভাবে তুমি ম্যাগনেটিক ফিল্ডকে বাড়াতে পারো। এক, সলিনয়েডের টার্ন বাড়িয়ে, ঠিক আছে। দুই, কী করে, কারেন্টের যে স্ট্রেংথ সেটা বাড়িয়ে। আর দুই হচ্ছে কোর মেটেরিয়াল যেটা আছে সেই কোর মেটেরিয়াল চেঞ্জ করে, কোর পদার্থ চেঞ্জ করে, পরিবর্তন করে। সব থেকে বেশি হয় যদি তুমি এখানে নরম লোহাকে ব্যবহার করো, পরিবর্তন করে, ঠিক আছে। এই তিনটেভাবে তুমি ম্যাগনেটিক ক্ষেত্রকে বাড়াতে পারো। পরের প্রশ্ন হচ্ছে 6 দাগ, নিচের কোন ধাতুটি সর্বাধিক সক্রিয়? অ্যান্সার দাও। ভেরি ইজি কোশ্চেন্স। তোমরা যদি মেটাল নন মেটাল পড়ে থাকো, আমি ফ্রিতেও পড়িয়েছি, ঠিক আছে। ফ্রিতে যে ভিডিও পড়েছি তার মধ্যেও মেটাল নন মেটালের মধ্যে তোমাদের কোশ্চেন্স আছে। তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে দেখো সায়েন্স প্লেলিস্ট 2025 লেখা আছে, রেলওয়ে সায়েন্স 2025, ওই প্লেলিস্টে চলে যাও, গেলে কিন্তু তোমরা মেটাল নন মেটাল, জৈব রসায়ন ইত্যাদি ক্লাসগুলো সব পাবে, এবং সেগুলো দেখে নিলে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তো কী বলেছে, নিচের কোন ধাতুটি সর্বাধিক সক্রিয়? এবং মেটাল নন মেটাল আমি পেডেও করি, আমি তোমাদের বারবার বললাম, এই যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে তোমরা কোয়ারি করে নিও যারা চাইছো পেড কোর্স করতে, ঠিক আছে। ডিটেলস করানো হয়েছে, একদম ডিটেলস, কনসেপ্টচুয়ালি করানো, যেভাবে পড়াচ্ছি এখানে সেইভাবেই পড়ানো হয়েছে। দেখো অ্যান্সার কী হবে, অ্যান্সার হচ্ছে তোমাদের হবে, সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার বলছে। কেন বলছে আমরা জানি, মেটাল নন মেটাল আমি তোমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজের আলাদা করে ভিডিও দিয়েছিলাম, রিঅ্যাক্টিভিটি সিরিজের আমি সেপারেট ভিডিও দিয়েছিলাম। সেখানে কি বলেছিলাম, যে হাইড্রোজেন থাকে এবং হাইড্রোজেনের নিচে কিছু ধাতু থাকে, যেমন কপার থাকে, যেমন তোমাদের মার্কারি থাকে, যেমন তোমাদের সিলভার থাকে, যেমন তোমাদের কি থাকে, তোমাদের সোনা থাকে অর্থাৎ অরাম থাকে, যেমন তোমাদের প্লাটিনাম থাকে, ঠিক আছে। আর এর ওপরে কিছু ধাতু থাকে, তাদের মধ্যে এর ঠিক হাইড্রোজেনের ঠিক ওপরে থাকে তোমাদের পিবি, তারপর থাকে তোমাদের এসএনটা যদিও তোমাদের সম্ভবত ইয়েতে দেওয়া নেই, কী বলে, এনসিইআরটি দেওয়া নেই। তারপর হচ্ছে তোমাদের জিঙ্ক, ঠিক আছে, তারপর তোমাদের অ্যালুমিনিয়াম, তারপর তোমাদের ম্যাগনেশিয়াম। এই যে ম্যাগনেশিয়াম আছে, যত উপরে যাব তত রিঅ্যাক্টিভিটি বাড়বে, ঠিক আছে। ম্যাগনেশিয়ামের আগে থাকে তোমাদের ক্যালসিয়াম, তারপর থাকে সোডিয়াম, আর একদম উপরে থাকে তোমাদের পটাশিয়াম, এই তোমাদের থাকে, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ম্যাগনেশিয়াম রয়েছে আমাদের এই পয়েন্টে, আর বাকিগুলো দেখো কিতনার নিচে দেখতে পাচ্ছ জেডএন। এর মধ্যে ক্ল্যাশ কী করতে পারে, এর মধ্যে জেডএন আর এপি এই দুটো ক্ল্যাশ করতে পারে, ঠিক আছে, কারণ কপার তো হাইড্রোজেনের নিচে, এটা আমরা সবাই জানি। সো কপার তো ক্ল্যাশ করবেই না, ঠিক আছে, এ তো প্রথমেই কেটে বেরিয়ে যাবে। এই জেডএন না এপি এই দুটোর মধ্যে ক্ল্যাশ হতে পারে ম্যাগনেশিয়ামের সাথে। তোমার আগে ম্যাগনেশিয়াম অনেক বেশি সক্রিয় ধাতু, ঠিক আছে। ম্যাগনেশিয়ামের সক্রিয়তা কীভাবে প্রমাণ পায়, আমি তোমাদের কী বলেছিলাম, যে ম্যাগনেশিয়াম কিন্তু তোমাদের মনে করে দেখো, আমি পরিষ্কার বলেছিলাম যে ম্যাগনেশিয়াম কিন্তু বিক্রিয়া করে, কেমন জলের সঙ্গে ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে, ম্যাগনেশিয়াম কিন্তু গরম জলের সঙ্গে বিক্রিয়া করে, ঠিক আছে। আমি কী বলেছিলাম, ম্যাগনেশিয়াম কিন্তু গরম জলের সঙ্গে বিক্রিয়া করে। কপার গরম এবং স্টিম কোনোটার সঙ্গে বিক্রিয়া করে না। জিঙ্ক এবং এফি কিন্তু এফিকেও কিন্তু গরম রাখতে হয়, মানে এফি তো গরম জলের সঙ্গে বিক্রিয়াই করে না, এফি বেসিক্যালি বাষ্পের সাথে বিক্রিয়া করে। এপি কী করে, এপি বেসিক্যালি কী করে, এপি বেসিক্যালি বাষ্পের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। এপি কী করে, বেসিক্যালি বাষ্পের সাথে বিক্রিয়া করে। ইভেন শুধু তাই নয়, জিঙ্কও কিন্তু বেসিক্যালি বাষ্পের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। জিঙ্ক কী করে, বেসিক্যালি বাষ্পের সাথে বিক্রিয়া করে। সো আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি, যেখানে ম্যাগনেশিয়াম কিন্তু জাস্ট গরম জলের সঙ্গেই বিক্রিয়া করে, আর এই ব্যাটা তো না গরম না বাষ্প, কারোর সাথেই বিক্রিয়া করে না, এর সাথে বিক্রিয়া করে না, এর সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে। বাষ্প না গরম না বাষ্প কারোর সাথে কিন্তু বিক্রিয়া করে না, এরা দুটো বাষ্পের সাথে বিক্রিয়া করে, আর এ গরম জলের সাথে বিক্রিয়া করে। তাহলে ভাবো, গরম জলের সঙ্গে বিক্রিয়া করছে যে, সে বাষ্পের সাথে করবে, তাহলে গরম জলের সাথেই এ বিক্রিয়া করে ফেলছে, তাহলে এই বেশি বিক্রিয়াশীল। আর একে বাষ্প দিতে হচ্ছে, তোমরা বলো স্যার বাষ্প বেশি গরম নাকি জল বেশি গরম, আমরা সবাই জানি যে বাষ্প কিন্তু বেশি গরম হয় জলের থেকে, ঠিক আছে। ছোটোবেলায় একটু তো ফিজিক্স পড়েছো, তাতে তো মাথায় আছে, ঠিক আছে। সো অ্যান্সার কী হবে, অ্যান্সার আমাদের এখানে ম্যাগনেশিয়াম হবে। আর আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখলেও প্রমাণ পাচ্ছি যে ম্যাগনেশিয়াম অনেক উপরে, ঠিক আছে। চলো পরেরটাতে। আচ্ছা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা একটু তোমাদের মিস্টেক আছে বলে আমি প্রশ্নটা অপশান সমেত রেখে দিয়েছি, ঠিক আছে। এখানে এটা অ্যাকচুয়াল কী হবে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেনের উপস্থিতিতে বা অক্সিজেন দ্বারা, ঠিক আছে, এটাকে আমরা বলবো অক্সিজেন দ্বারা,
মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেন দ্বারা পাইরুভেট ভেঙে, ঠিক আছে, পাইরুভেট ভেঙে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কতগুলো, এটা দেওয়া যেতে পারে, বা কতগুলো পাইরুভেট ভেঙে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কতগুলো, এটাও দেওয়া যেতে পারে। এখানে পাইরুভেট, এখানে কিছু জিনিস লিখতে হবে তোমাকে। পাইরুভেট ভেঙে কতগুলি কার্বন উৎপন্ন হয়, ঠিক আছে, এইরকম কিছু থাকলে তখনই অ্যান্সার তোমাদের এখানে 3 আসবে, তখনই অ্যান্সার তোমাদের 3 আসবে। আমি চেক করলাম এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, অ্যাকচুয়াল রেলে অ্যান্সার মানে রেলে কোশ্চেন্সটা ঠিকই ছিল, ঠিক আছে। তো চলো এটা এনসিইআরটিতে কোথায় আছে একবার দেখে নিই একটুখানি। তোমাদের ত্রিপুরা বোর্ডের বই আছে সেটা তুলে দিয়ে দিই। একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে বায়োলজি থেকে বেশিরভাগ কোশ্চেন্স, পয়েন্ট টু বি নোটেড, বায়োলজি থেকে বেশিরভাগ কোশ্চেন্স আর কেমিস্ট্রির যে ইকুয়েশন ক্ষেত্র যে কোশ্চেন্স সেগুলো ডাইরেক্ট বই থেকে তুলে এসছে, বাড়ি থেকে অনেক কোশ্চেন্সই এসছে। কিছু কোশ্চেন্স আছে যেগুলো আউট অফ সিলেবাস আছে আমি জানি, কিন্তু ফিজিক্সের কোশ্চেন্স তুমি টোটালি বইয়ের লাইন তুলে 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 তুমি পাবে না। যেমন এই প্রথম যে প্রশ্নটা আমি করলাম, এই প্রশ্নটা কিন্তু এনসিইআরটির পার্ট নয়। এনসিইআরটির পার্ট মানে এনসিইআরটি কনসেপ্ট বুঝিয়েছে, এটার কারণ আছে, কারণ ফিজিক্স হচ্ছে কনসেপচুয়াল, যেখানে কেমিস্ট্রি আর বায়োলজি হচ্ছে কিছুটা হলেও মুখস্থ করতে হয় তোমাকে, কারণ ফিজিক্সের সংকেত মুখস্থ করতে হয়, আরও বিভিন্ন ব্যাপারগুলোকে মনে রাখতে হয়, কেমিস্ট্রি যেটা আছে, ঠিক আছে, মানে খানিকটা হলেও আছে, আর বায়োলজিতে অনেকটাই আছে, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে ফুললি কনসেপ্ট মনে রাখতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে ডিফারেন্স ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির মধ্যে, ঠিক আছে। সেই জন্য আমি বলেছিলাম যে কেমিস্ট্রি এবং ফিজিক্স তোমরা একদিন অন্তর একদিন রিভিশন দিও না, প্রতিদিন রিভিশন দাও, যেখানে বায়োলজিকে তোমরা একদিন অন্তর বা দুদিন অন্তর নিতে পারো, ঠিক আছে, কারণ ওখানে কনসেপ্ট কম, তোমাদের যে সিলেবাসে আছে সেখানে কনসেপ্ট কম, মুখস্থ বিদ্যাটা বেশি বায়োলজির ক্ষেত্রে তোমাদের সিলেবাস অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের 3টে অ্যান্সার হবে, চলো একবার দেখে নিই কেমিস্ট্রি কোথায় আছে এনসিইআরটিতে। এটা দেখো বেসিক্যালি এই দুটো প্যারায় লেখা আছে, এই যে এইখান থেকে স্টার্ট হচ্ছে, এটা তোমাদের পেজ নম্বর তোমরা পেয়ে যাবে। যে লাইফ প্রসেস আছে, অর্থাৎ যে জীবের বিভিন্ন কাজ, ঠিক আছে, জীব দেহের বিভিন্ন যে কাজ, অর্থাৎ শ্বসন, তারপরে পুষ্টি ইত্যাদির যে চ্যাপ্টারটা আছে লাইফ প্রসেসেস, ইংরেজিটা মনে পড়ছে আমার, জীবনের প্রক্রিয়া সম্পন্ন বা জীবনের প্রক্রিয়া সমূহ, এরকম সামথিং লেখা আছে, ঠিক আছে। তো পেজ নম্বর 131-এ তোমরা পেয়ে যাবে এটা। এখানে কি বলা আছে দেখো, যে অক্সিজেনের সহায়তায় পাইরুভিক অ্যাসিডের ভাঙন হয়, এবং সেটা কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ায় হয়। এক্ষেত্রে কী হয়, 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড ভেঙে 3 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে। কী হয়, 3 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তো ওটা কার্বন বা কার্বন ডাইঅক্সাইড কিছু একটা লেখা থাকতে হবে ওখানে, আমি যেটা বলছিলাম যে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড ভেঙে 3 অণু কার্বনই উৎপন্ন হয়। এটা মনে রাখাটা খুব সোজা, এক তো মাইটোকন্ড্রিয়ায় হয়, দ্বিতীয় কথা অক্সিজেনের উপস্থিতিতে হয়, সেই জন্য একে সবাত শোষণও বলা হয়, কারণ সবাত শব্দের অর্থ হচ্ছে যেখানে বায়ু আছে, বায়ু মানে বেসিক্যালি অক্সিজেন, ঠিক আছে। অ্যারোবিক প্রক্রিয়া বলা হয় এটাকে, অ্যানারোবিক নয়, এটা অ্যারোবিক, অ্যারোবিক মানে হচ্ছে সবাত শোষণ, ঠিক আছে, সবাত, ঠিক আছে। এবং এখানে কি করা হয়, এই প্রক্রিয়ায় অন্য আরেকটা জিনিস যে উৎপন্ন যে বস্তুটা হয় সেটা হচ্ছে তোমাদের জল, এই প্রক্রিয়া কিন্তু জলও উৎপন্ন হয়, যেহেতু এই প্রক্রিয়াটি অক্সিজেনের উপস্থিত হয় তাই একে বলা হয় সবাত শোষণ, যেটা বললাম। সবাত শোষণ প্রক্রিয়ায় মুক্ত শক্তির পরিমাণ অবাত শোষণ প্রক্রিয়া মুক্ত শক্তির পরিমাণের তুলনায় অনেকটাই বেশি। মনে রাখবে নর্মালি আমাদের কোষে যেটা ঘটে সেটা কিন্তু এইটাই হয়, ঠিক আছে, নর্মালি কোষে যেটা ঘটে সেটা হচ্ছে এইটাই হয়, ঠিক আছে। এখানে কি হয়, মাইটোকন্ড্রিয়ায় আমরা সবাত শোষণ করি এবং তার ফলে কিন্তু উৎপন্ন হয় কি, অনেকটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইডই কিন্তু রক্ত কি করে নিয়ে আসে এবং দেহের বাইরে নিক্ষেপিত করে, ঠিক আছে। এই কার্বন ডাইঅক্সাইডই কিন্তু আমাদের শরীরে উৎপন্ন হয়। তোমাদের বলে না যে শ্বসন দ্বারা কেন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, দিস ইজ দ্য বেসিক রিজন যে কারণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে। এই প্রক্রিয়ায় শ্বসনে কিন্তু CO2 উৎপন্ন হয় এবং তার সঙ্গে কিন্তু ওয়াটারও উৎপন্ন হয়, ঠিক আছে, তার সঙ্গে কি উৎপন্ন হয়, কিন্তু ওয়াটারও উৎপন্ন হয়, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এবং এটাই কিন্তু দেহের বাইরে বেরিয়ে আসে। অবাত শোষণ কাকে বলা হয়, যেখানে আমরা দেখি কি দেখি আমরা, যে যখন অক্সিজেনের অনুপস্থিতিতে এই কাজটা হয় তখন একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে তখন কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না, কিন্তু তখন পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই পরেই লেখা রয়েছে দেখো, যে যখন অক্সিজেনের ঘাটতি দেখা যায়, কখন ঘাটতি দেখা যায় জানো, ধরো তুমি এক্সটেন্সিভ এক্সারসাইজ করছো, প্রচুর মাসল ক্র্যাম্প হয় তোমার, তখন এক্সারসাইজ যখন বেশি করছো, অত জল খাওনি কদিন ধরে, খুব ভালো করে ইনটেক করোনি ওয়াটার, তখন কী হয়, দেহে জলের অভাব হয় এবং অক্সিজেনের অভাব হয়, তাতে কী হয়, মাসল ক্র্যাম্প হয়, ঠিক আছে।
এটা হচ্ছে মেন রিজন যে কারণে মাসেল ক্রাম্প হয়। আর মাসেল ক্রাম্পের কারণে কি, তখন কোষের মধ্যে যে পাইরুভিক অ্যাসিড থাকে সেটা ভেঙে কিন্তু ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার উৎপন্ন করছে না। ঠিক আছে, এই ল্যাকটিক অ্যাসিড এটাও কিন্তু 3 কার্বন বিশিষ্ট অণু একটা, এই ল্যাকটিক অ্যাসিডও কিন্তু 3 কার্বন বিশিষ্ট অণু। ঠিক আছে, কিন্তু এটা কার্বন ডাইঅক্সাইড তো নয়, যার ফলে কি হয়, এটা পেশিতে সঞ্চিত হয় এবং যার ফলে পেশি ক্র্যাম্প বা মাসেল ক্র্যাম্প বা পেশি আক্ষেপ দেখা যায়। এটাকে পরিষ্কার বলেছে যে গ্লুকোজ সাইটোপ্লাজমে পাইরুভেট তৈরি করে, যেটা হচ্ছে 3 কার্বন এবং শক্তি, সেটা আবার ইস্টের দ্বারা ভেঙে ইথানল এবং 2 কার্বনযুক্ত যৌগ কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন হচ্ছে। অক্সিজেনের অভাবে আমাদের দেহে ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি উৎপন্ন হচ্ছে, আর অক্সিজেনের উপস্থিতিতে মাইটোকন্ড্রিয়ায় কী হয়, কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন হয়। এই পুরো ব্যাপারটা একটু মনে রাখবে। আমি আরেকবার একে রিভাইজ করে দিচ্ছি। কি বললাম, গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা অণু, সেটা সাইটোপ্লাজমে, ঠিক আছে, কোষের সাইটোপ্লাজমে কী হয়, পাইরুভেট মানে 3 কার্বন বিশিষ্ট মৌল উৎপাদন করে এবং তার সঙ্গে শক্তি উৎপাদন করে। ক্লিয়ার? এবং এই পাইরুভেট অ্যাসিড, এই পাইরুভেট, ঠিক আছে, পাইরুভেট হচ্ছে পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভেট, এই যে পাইরুভেট, এটা মানে হচ্ছে পাইরুভিক অ্যাসিড। মনে রাখবে পাইরুভেট আর পাইরুভিক অ্যাসিডের মধ্যে কোনো পার্থক্য নেই। এরা কী করে, এরা বেসিক্যালি অক্সিজেনের অনুপস্থিতিতে কী করে, ইস্টের মাধ্যমে হতে হয়। দেখো, অক্সিজেনের অনুপস্থিতি দুভাবে হয়, এক ইস্ট করে, ঠিক আছে, ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন করে। আচ্ছা, এই যে ইথানল, এটা হচ্ছে, এটাকে অ্যালকোহল সন্ধান বলা হয়। এই যে ইথানল, এটা হচ্ছে অ্যালকোহল, সেই এই সন্ধানকে কী বলা হয়, অ্যালকোহল সন্ধান বলা হয়। ঠিক আছে, এই পার্টটাকে আমরা কী বলবো, আমরা বলবো অ্যালকোহল সন্ধান, ঠিক আছে, বা ফার্মেন্টেশন, অ্যালকোহল সন্ধান বা ফার্মেন্টেশন বলা হয় এই প্রসেসটাকে। নেক্সট আরেকটা হয়, সেটা অক্সিজেনের অভাবই হয়, সেটা কোথায় হয়, আমাদের পেশি কোষে হয়। কি হয় সেখানে, যেটা হয় সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি উৎপন্ন হয়, এটাও 3 কার্বন বিশিষ্ট। ঠিক আছে, একমাত্র ইথানলই হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। ইথানলের ফর্মুলা তোমাদের জৈব রসায়ন করাচ্ছি, ইথানলের ফর্মুলা তোমরা সবাই জানো। ঠিক আছে, নেক্সট দেখো, অক্সিজেনের উপস্থিতিতে যখন হয় তখন সেখানে মাইটোকন্ড্রিয়া হয়, তখন সেখানে কার্বন ডাইঅক্সাইড এবং জল এবং শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, শক্তি মানে কিন্তু এটিপি, শক্তি মানে কি বেসিক্যালি এখানে এটিপি। হয়েছে ক্লিয়ার? যেটা দেখো, এই যে এটিপি উৎপন্ন হচ্ছে না, এই এটিপির পরিমাণটা কমে যায় এই জায়গায়, এই যে শক্তি উৎপন্ন হচ্ছে এখানে এটিপির পরিমাণ কম হয় এখানকার এটিপির থেকে। ঠিক আছে, সেই জন্য অক্সিজেনের অভাবে হলে আমাদের দেহে প্রবলেম হয়। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে, কপারের সাথে ঘন নাইট্রিক অ্যাসিড যখন বিক্রিয়া করে তখন কপার নাইট্রেট মানে কিউপ্রিক নাইট্রেট যেটাকে বলা হয় এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো নিচের কোন সমীকরণটি সঠিক? বেসিক্যালি কী করতে বলা হয়েছে বলো তো, সমীকরণটাকে ব্যালেন্স করতে বলা হয়েছে। ঠিক আছে, তো চলো নিজেরা ব্যালেন্স করো। ব্যালেন্স তো আমি তোমাদের প্রচুর করিয়েছি, মনে হয় এটাও ব্যালেন্সের মধ্যে ছিল, মনে হয় এটাও তোমাদের ব্যালেন্সের মধ্যে ছিল। ঠিক আছে, চলো ট্রাই করো নিজেরা। ওকে, চলো অ্যান্সার দেখে নাও। অ্যান্সার বলে তোমাদের লাস্ট ওয়ান ইজ কারেক্ট। লাস্ট ওয়ান কারেক্ট কেন, চলো বলে দেওয়া যাক। দেখো এখানে কটা কপার আছে, 2টো কপার আছে। এখানে কটা কপার আছে, 2টো কপার আছে। ঠিক আছে, এখানে এইচ কটা আছে, দেখতে পাচ্ছি এখানে এইচ আছে 4টে। ঠিক আছে, আচ্ছা এখানে এইচ কটা আছে, দেখো 2 × 2 4টে এইচ আছে। ওকে, গুড টু গো। এখানে এন কটা আছে, দেখো 4টে এন আছে। এখানে এন কটা আছে, দেখো খেয়াল করো, পয়েন্ট টু বি নোটেড, খেয়াল করো এখানে কটা এন আছে, 2টো এন আছে। আর এখানে কটা এন আছে, 2টো এন আছে, তাই না? এই যে এখানে কটা এন আছে, 2টো এন আছে। আচ্ছা এখানে তোমাদের অক্সিজেন কটা আছে, 4 × 3 = 12টা। এখানে অক্সিজেন কটা আছে, 3 × 2 = 6 আর 2 12। আচ্ছা সরি, না এন কি বললাম আমি, 4টে, 2টো না, 2টো তো নয়। দেখো এন কটা আছে, দেখো এন অলরেডি এখানে 2টো আছে আর এখানে 2, তার মানে 2 আর 2 4। এই 2 কিন্তু এর জন্য বসবে, এই 2 এদিকে গিয়েও বসবে, এই 2 এদিকে গিয়েও বসবে, আর এই 2 এদের সাথে আছে। তার মানে এখানে 2টো নাইট্রোজেন অলরেডি ছিল, তাহলে 4, তার মানে এখানে সংখ্যা বেড়ে যাচ্ছে। খেয়াল করো এখানে অলরেডি 2টো নাইট্রোজেন আছে, তার মানে এখানে আর 2টো নাইট্রোজেন দিলে আমার এখানে বিক্রিয়া ব্যালেন্স হয়ে যাবে। কারণ দেখো টোটাল নাইট্রোজেন কটা আছে, 4টে নাইট্রোজেন আছে, কারণ এইচ আর হাইড্রোজেনের জন্য আছে, এইচ আর নাইট্রোজেনের জন্য আছে, এইচ আর অক্সিজেনের জন্য আছে। যদি আমি প্রথম বিক্রিয়া অনুযায়ী দেখি তাই অক্সিজেন টোটাল কটা হবে, 4 × 3 = 12টা অক্সিজেন হবে। ঠিক আছে, তো অক্সিজেন তো খাটছে কিন্তু নাইট্রোজেন বেড়ে যাচ্ছে, সেই জন্য এই বিক্রিয়া আমাদের ক্যান্সেল হয়ে গেল, খাটবে না। নেক্সট পরেরটা চলো, পরেরটা কপার কটা আছে, একটা কপার। ঠিক আছে, এখানেও একটা কপার আছে। ওকে, এখানে একটা কপার আছে।
আচ্ছা, এখানে হাইড্রোজেন কটা দেখতে পাচ্ছ? 4টে। এখানে হাইড্রোজেন কটা দেখতে পাচ্ছ? 2টো। এখানে হাইড্রোজেন কটা আছে? 2টো আছে, এই জন্য এটা খাটছে না। দেখো হাইড্রোজেন এখানে 2টো আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে। আচ্ছা, নেক্সট দেখো, এই জায়গায় দেখো, এখানে তুমি কি দেখতে পাচ্ছ? কপার কটা আছে? একটা। এখানে কপার কটা আছে? একটা। ওকে। এখানে হাইড্রোজেন কটা আছে? 2টো। এখানে হাইড্রোজেন কটা আছে? দেখো 4টে আছে, সেই জন্য খাটছে না। তার মানে এটাই কারেক্ট আনসার হবে। এটা কারেক্ট আনসার কেন দেখে নাও। এখানে কপার কটা আছে? দেখো একটা। এখানে কপার কটা আছে? দেখো একটা। এখানে হাইড্রোজেন কটা আছে? দেখো 4টে। এখানে হাইড্রোজেন কটা আছে? দেখো 4 দুগুণ, সরি 2 দুগুণ 4, সো 4টেই আছে। ওকে। এখানে নাইট্রোজেন কটা আছে? দেখো 4টে নাইট্রোজেন আছে। এখানে 4টে নাইট্রোজেন দেখে নিই। দেখো দেখো এখানে 2টো নাইট্রোজেন আছে, এখানে 2টো নাইট্রোজেন আছে, সো 4টে। এখানে অক্সিজেন কটা আছে? 4 3 12টা অক্সিজেন আছে। এখানে অক্সিজেন কটা আছে? দেখো 3 দুগুণ 6, ঠিক আছে, 3 দুগুণে 6টা অক্সিজেন না, দেখো 6টা অক্সিজেন প্লাস। দেখো এখানে কটা অক্সিজেন আছে? 4টে, 4 প্লাস। এখানে কটা অক্সিজেন আছে? 2টো প্লাস, সো কটা হচ্ছে? 10টা, ঠিক, সরি 12টা। কটা হচ্ছে? 12টা। ঠিক আছে, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অক্সিজেনটা বোঝা গেল না? না, আচ্ছা, আবার কপার থেকে বোঝাই, চলো একটা পুরো সিস্টেমে বোঝাই। দেখো এখানে কপার কটা আছে? একটা আছে। এখানে কপার কটা আছে? একটা আছে। এখানে হাইড্রোজেন কটা? যখন এরকম লেখা থাকবে না সামথিং NH3, তার মানে বুঝবে এই 4 এর জন্য আছে, এই 4 এর জন্য আছে, এই 4 এর জন্য আছে। এ অলরেডি 3 আছে, আর 4-এর সঙ্গে গুণ হচ্ছে, 4 3 এটা কটা হয়ে যাবে? টোটাল অক্সিজেন কটা হয়ে যাবে? 12টা। হাইড্রোজেন বোঝা গেছে কেন 4টে। দেখো এখানে হাইড্রোজেন 4টে তো বোঝাই যাচ্ছে। এখানে দেখো 4টে কী করে হয়? দেখো 2 × 2 কটা হচ্ছে? 4টে, সো হাইড্রোজেন ওকে। নাইট্রোজেন কটা? দেখো নাইট্রোজেন 4টে। কী করে? দেখো এই যে নাইট্রোজেন 2টো, এই নাইট্রোজেনের সঙ্গে 2 আছে, তো 2টো। এখানে 2টো নাইট্রোজেন আছে, সো কটা হয়ে যাচ্ছে? 4টে, ওকে গুড। এখানে অক্সিজেন দেখো টোটাল 12টা। এখানে কী করে 12টা হচ্ছে? দেখো এখানে 3 দুগুণে 6, দেখো এই দেখো অক্সিজেন 3 × 2 মানে কটা হচ্ছে? 6টা। এখানে অক্সিজেন কটা আছে? 2 × 2 মানে 4টে। এখানে অক্সিজেন কটা আছে? 2টো, তাই না, সো 2টো, সো 6 4 10 দিয়ে 12। তো দিস ইজ দ্য ব্যালেন্সড বিক্রিয়া। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? নেক্সট 8 দাগ বলেছে নিম্নলিখিত কোন মৌলটি 2টি যোজ্যতা সহ 3টি ইলেকট্রন কক্ষ আছে। ঠিক আছে, দেখো সিলিকনের যে অ্যাটমিক নাম্বার সেটা কত হয় আমাদের? 14। তার মানে এটা কী হবে? 2 8 4 হবে। ঠিক আছে, কী হবে? 2 8 4 হবে, ইয়েস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফসফরাস। ঠিক আছে, P ফর ফসফরাস। তো ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত আমরা জানি? সিলিকনের ঠিক পরে থাকে, অর্থাৎ 15। তো 2 8 5 হবে এটা। ম্যাগনেসিয়ামের কত আমাদের? 12। তো 2 8 8 আর 2 10 আর 2 হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটাই আমাদের অ্যান্সার হবে। আর এই 3টে কক্ষ রয়েছে দেখো, তো অ্যান্সার আমাদের কী হবে? ম্যাগনেসিয়াম অ্যান্সার হবে। ক্লোরিনের কত আমরা জানি? 17। সো 2 8 7, এরও 3টে কক্ষ, প্রত্যেকেরই 3টে কক্ষ আছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? যোজ্যতা 2 বলেছে, সো কারেন্ট অ্যান্সার আমাদের কী হবে? আমাদের 2 হবে। ঠিক আছে, মানে ম্যাগনেসিয়াম হবে। চলো পরেরটা। নেক্সট পরের প্রশ্ন কী বলেছে দেখো, এটা একটি স্টেটমেন্ট বেসড প্রশ্ন। বলছে স্থলজ যারা প্রাণী, অর্থাৎ যারা স্থলে বাস করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে গ্যাসের আদান প্রদান কীভাবে ঘটে। অর্থাৎ তোমরা যদি শ্বসন এবং ফুসফুসের পুরো ব্যাপারটা পড়ে থাকো NCERT থেকে, তাহলে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, নিচের কোন বিবৃতি সঠিক? তাদের দেহতলের মাধ্যমে ব্যাপন ঘটে। মনে রাখবে দেহতল বলতে এখানে অনেক ধরনের দেহতল বলতে পারি। ইভেন হিউম্যানদের ক্ষেত্রেও আমরা যদি বলি, আমরা অ্যালভিওলাই শব্দটা জানি। ঠিক আছে, অ্যালভিওলাইতেও কিন্তু আমরা ব্যাপনের মাধ্যমে, ঠিক আছে, অ্যালভিওলাইতেও কিন্তু আমরা ব্যাপনের মাধ্যমে অনেকাংশে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডে আদান প্রদান করি। ঠিক আছে, অক্সিজেন গৃহীত হয়, মানে অক্সিজেন রক্তে গৃহীত হয়, আর কার্বন ডাইঅক্সাইড কী হয়? ফুসফুসে গৃহীত হয়। ঠিক আছে, এই ব্যাপারটা হয়, এটা কিন্তু অনেকাংশে কিন্তু ব্যাপনের মাধ্যমে হয়। নেক্সট বলছি এই অংশে, এই যে অ্যালভিওলাইয়ের যে অংশ, এই অংশে কিন্তু যে তলটা থাকে সেটা কিন্তু অত্যন্ত পাতলা এবং সূক্ষ্ম হয়। সেটাই বলেছে যে সূক্ষ্ম এবং সংবেদনশীল ত্বকের মাধ্যমে কিন্তু এই গ্যাসের আদান প্রদান ঘটে। তো এটাও কারেক্ট, এটাও কারেক্ট। নেক্সট বলছে তাদের বায়ু প্রবাহের জন্য প্রবেশপথ থাকতে হয়, যেমন আমাদের ক্ষেত্রে নাসারন্ধ্র। ঠিক আছে, আমরা জানি আমাদের শরীরে আমরা যখন বায়ু নেই, সেক্ষেত্রে আমরা কী নেই? আমরা নাসারন্ধ্রের মাধ্যমে কিন্তু কী নেই? বায়ু নেই। ঠিক আছে, সে 3টে কারেক্ট, এই ডিটা কিন্তু কারেক্ট নয়। এখানে বলছে তাদের দেহতলের ক্ষেত্রফল কম, কিন্তু শ্বসনের জন্য উচ্চ রক্তপ্রবাহ তৈরি হয়। খেয়াল করে এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কোনো সাইন্টিফিক কানেকশন আমরা পাবো না, সেই জন্য ডি অপশানটা ইনকারেক্ট হচ্ছে। ABC আমাদের কারেক্ট হচ্ছে, বিকজ আমরা জানি এটা কারেক্ট। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তোমরা যদি নর্মালি যদি পড়ে থাকো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। NCERT-তে চলো একটু দেখে দিই কোথায় আছে। দেখো তোমরা যদি শ্বসন অংশটা খোলো এবং তার যদি এই পার্টটা পড়ো, এটা তোমাদের কত নম্বর পেজ বলে দিচ্ছি। ঠিক আছে, এটা তোমাদের 103 নম্বর পেজ তোমাদের নর্মালি রয়েছে। সেখানে যদি দেখো, সেখানে কি দেখতে পাবে? এই অংশটা লেখা আছে যে স্থলজ প্রাণীরা শ্বসনের জন্য বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেনকে ব্যবহার করে। এই অক্সিজেন বিভিন্ন প্রাণীতে বিভিন্ন অঙ্গ দ্বারা শোষিত হয়। ঠিক আছে,
এই অঙ্গগুলোকে এমন একটি গঠন থাকে যা প্রাণীটির অক্সিজেন সমৃদ্ধ বায়ুমণ্ডলের সংস্পর্শে থাকা অংশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করে। ঠিক আছে, অর্থাৎ এখানে বলতে চাইছে যে যত তুমি তলের ক্ষেত্রফল বাড়াবে তত শোষণ বেশি হয়। এটা তোমাদের উদ্ভিদের ক্ষেত্রেও হয়। উদ্ভিদের দেখবে যে মূলে মূলরোম থাকে, এই মূলরোমগুলো বেসিক্যালি কী করে, পৃষ্ঠতল বাড়িয়ে দেয়, অর্থাৎ ক্ষেত্রফলটাকে বাড়ায়। মূলরোম কীভাবে ক্ষেত্রফল বাড়ায়, দেখো তুমি যদি একটা নর্মাল একটা দণ্ডকে পুঁতে দাও তাহলে দেখবে সেটা ওই দণ্ড বরাবরই মাটির সঙ্গে সংস্পর্শে আসছে। কিন্তু তুমি যদি ওই দণ্ডে কতগুলো, ধরো একটা লোহার দণ্ড আছে, সেটাকে তুমি ঝালাই করে আরও কয়েকটা খণ্ড ওর গায়ে এরকম পরপর লাগিয়ে দিলে, কাঁটা কাঁটা মতো অবস্থা এরকমভাবে লাগিয়ে দিলে দেখতে যেন কাঁটা কাঁটা হয়েছে, মানে একটা দণ্ডের গায়ে তুমি কতগুলো লোহার অংশকে, ছোটো ছোটো অংশকে ক্ষুদ্র লাগিয়ে দিচ্ছ, ঠিক আছে, ঝালাই করে লাগিয়ে দিচ্ছ, এবং সেটাকে তুমি যখন মাটিতে পুঁততে যাবে দেখবে তুমি আটকে যাচ্ছে। কেন আটকে যাচ্ছে? কারণ বাধার সম্মুখীন হচ্ছে, মানে বেশি পরিমাণ সারফেস মাটির তলের সঙ্গে যুক্ত হচ্ছে। সেই সারফেস কী করছে, একটা ঘর্ষণ বল তৈরি করে, যার ফলে ওটা মাটির মধ্যে ঢুকতে পারে না। এটা যেমন দেখলাম যে বেশি পরিমাণ জিনিস তুমি একটা লম্বা সরু দণ্ডের গায়ে লাগিয়ে দিলে সেটা যেমন মাটির মধ্যে ঢুকতে চাইছে না, ঠিক সেরকমই ওই জিনিসটাকে তুমি যখন মাটির মধ্যে জোর করে ঢোকাচ্ছ তখন এটা বুঝতে হবে ওই জিনিসটার বেশি পরিমাণটা কিন্তু মাটির সঙ্গে সংস্পর্শে আসে। ঠিক আছে, ওই জিনিসের বেশি পরিমাণ কিন্তু মাটির সঙ্গে সংস্পর্শে আছে, কারণ ওই সংস্পর্শে থাকা অংশটাই তো আগেরবার ঢুকতে দিচ্ছিল না। ঠিক আছে, এবার তুমি যদি জোর করে ওটাকে ঢুকিয়ে দাও তার মানে হচ্ছে কি, ওই অংশগুলো মাটির সঙ্গে লেগে আছে, তার মানে কি ওই অংশগুলো মাটির সঙ্গে লেগে আছে। এবার ওই লম্বা অংশটাকে তুমি মেন যে মূল সেটা ভাবো, আর ওই যে যে অংশগুলোকে তুমি লাগিয়েছো ওর গায়ে জুড়ে দিয়েছো সেটাকে তুমি ভাবো মূলরোম। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? এবার ওরা যখন মাটির নিচে চলে যায়, ঠিক আছে, ওটা তো জৈবিক প্রসেসে যায়, তুমি তো যান্ত্রিক প্রসেসে করছিলে, ওটা জৈবিক প্রসেসে যায়। ঠিক আছে, ফলে কি হয়, ওটা মাটির সঙ্গে অ্যাকোমোডেট হয়ে যায় এবং মাটি থেকে বেশি পরিমাণ জল শোষণ করতে পারে। সেম জিনিসটা এই ক্ষেত্রেও হয়। ঠিক আছে, অর্থাৎ তুমি যত পৃষ্ঠতল বাড়াবে তত শোষণ বেড়ে যাবে। ঠিক আছে, মনে করে দেখো, তুমি যদি হাত দিয়ে মাটিতে পড়া জল তোলো সেটা কিন্তু বেশি পরিমাণ উঠবে না, কিন্তু তুমি যদি কোনো কাগজ বা কোনো গামছা বা কোনো নাকড়ার টুকরোকে ব্যবহার করো তাহলে দেখবে সেই জলটা দ্রুত উঠে আসছে। এটা কেন হচ্ছে? কারণ তুমি পৃষ্ঠতলটাকে বাড়িয়ে দিচ্ছ। এখানেও ব্যাপারটা এক্স্যাক্টলি তাই হয়। বাইরে বাতাসে প্রচুর, বায়ুমণ্ডলে প্রচুর অক্সিজেন আছে, এবার তুমি অক্সিজেনটাকে নেবে কী করে? তার জন্য তোমার এমন একটা তল দরকার যেটা সারফেস এরিয়া বড়। সেটাই এখানে বলতে চাইছে যে বায়ুর সংস্পর্শে থাকা অংশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করতে হবে, তবেই কী হবে, অক্সিজেনটা তোমার কাছে পৌঁছবে। যেহেতু এই পৃষ্ঠতলের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে, তাই এই তলটি অত্যন্ত সূক্ষ্ম এবং পলকা হয়। এই সূক্ষ্ম আর পলকাটা কি ওখানে মনে করে দেখো, সূক্ষ্ম আর কি একটা লিখেছে যেন, 1 মিনিট দাঁড়াও, কী লিখেছে বলে দিচ্ছি। হ্যাঁ, দেখে নিলাম, লিখেছে সূক্ষ্ম এবং সংবেদনশীল হয়। ঠিক আছে, তো এইটা কি লিখেছে, সূক্ষ্ম এবং পাতলা, তার মানে ইচ অ্যান্ড এভরি পোর্শন তোমাকে পড়তে হবে, এটা মাথায় রাখো। আরেকটা জিনিস মনে রাখবে, এই জায়গায় এনসিইআরটিতে যা লেখা আছে সেটা থেকে ওই লজিকে পৌঁছানো পসিবল নয় যদি না তোমাকে কেউ বুঝিয়ে দেয়। ঠিক আছে, তো অর্থাৎ যা লাইন লেখা আছে তাকে অনেকটা বিকৃত করেও কিন্তু রেল প্রশ্ন করে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট বলছে, এই তলটি সুরক্ষিত থাকার প্রয়োজনে এটি সাধারণত দেহের ভিতরে অবস্থান করে। ঠিক আছে, যেমন আমাদের ক্ষেত্রে অ্যালভিওলাই। ঠিক আছে, এবার এই পার্টটাই দেখো, নিচে বলা আছে, এখানে আর তেমন কিছু বলা নেই। এখানে বলা আছে এই অঞ্চলে বায়ু পরিবহনের জন্য কিছু পথের প্রয়োজন হয়। যেমন আমরা প্রশ্নে কি দেখছিলাম, আমার একটি প্রশ্নে আসে, সেখানে কি বলা আছে, বায়ু প্রবাহের জন্য প্রবেশ পথ থাকতে হবে। ওইটা কি দেখো, লাইনটাকে ঘুরিয়ে দিয়েছে, বোঝা যাচ্ছে কি বললাম? এবার দেখো, এই একটা প্রশ্নের এখানে ম্যাচ করছে, মানে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে পৃথিবীর যত বায়োলজিক্যাল প্রশ্ন আসবে রেলে সব তোমাদের এনসিআরটি থেকে তুলে 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 আসবে, এমন নয়। বেসিক্যালি অনেক প্রশ্ন দেখবে যেগুলো এনসিআরটি লাইনের সঙ্গে ম্যাচ করছে না, বাট এনসিআরটি একটা থিওরি দিয়েছে, সেই থিওরিকে এক্সটেনশন করে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, সো ডাইরেক্ট ম্যাচ তুমি পাবে না, এটা এবং কনটেক্সচুয়াল ম্যাচ হচ্ছে, ডাইরেক্ট ম্যাচ নয়। বোঝাতে পারলাম আমি? এবার চলো আমরা আরেকটু পড়ে নিই নিচের দিকে। ওকে ওকে, এখানে তেমন একটা কিছু নেই, মানে এই কনটেক্সটে কিছু নেই, আছে তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট। জাস্ট এ মিনিট। হ্যাঁ, এই জায়গাটায় আছে, এই জায়গাটায় আছে, এই যে এখানে বলা রয়েছে দেখো, যে ফুসফুসের ভেতরে এই শ্বসন পথটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর নালিকায় বিভক্ত হয়ে অবশেষে বেলুনের মতো আকার তৈরি করে, যাকে আমরা বলি অ্যালভিওলাই। ঠিক আছে, এবং এক বচনে বলা হয় অ্যালভিওলাস। এই জায়গাটা একটু পড়ে নিও। এই অ্যালভিওলাইগুলি পৃষ্ঠতলের সৃষ্টি করে যেখানে গ্যাসীয় আদান প্রদান ঘটে, এবং এটা ব্যাপনের মাধ্যমে ঘটে। মানে কি, ঘনত্ব যেখানে বেশি সেখানকার থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলে অণুগুলো চলে আসে, এটাকে ব্যাপন বলা হয়। ঠিক আছে, এবং এক্ষেত্রেও তাই আসে, বাইরে প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে, ভেতরে অক্সিজেন কম, সো ভেতরে যেহেতু অণুর পরিমাণ কম, বাইরে থেকে অণু ভেতরে চলে আসে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ব্যাপন। ঠিক আছে, এবং এটাই কিন্তু বহুল পরিমাণে ঘটে, এটাই এখানে এক্স্যাক্টলি দেখো গ্যাসীয় আদান প্রদান হয়, এটাই বলতে চেয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো এই অংশটা তোমরা পড়ে নিলে তোমরা ইজিলি এটা বুঝতে পারবে যে কীভাবে ব্যাপারটা ঘটে। হয়েছে ক্লিয়ার?
ওকে, চলো আমরা নেক্সট পরেরটা যাই। আর এই পিডিএফটা আমি তোমাদের বলেছি আমাদের যে গ্রুপ আছে তাতেও দিয়েছি, কালকেও দিয়েছি, ঠিক আছে। পিডিএফটা এটা তো পাবলিক পিডিএফ, আর এই পাবলিক পিডিএফ থেকে আমরা কিন্তু তুলে তুলে তোমাদের কিন্তু প্রশ্ন করাচ্ছি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কিন্তু তোমাদের পুরো পিডিএফটাকে কিন্তু আমরা ফ্রিতে পড়াচ্ছি, ঠিক আছে। এমন কোনো ব্যাপার নয় যে এটা পেডে আছে। পেডে যা আছে এর উপর ডিটেলস ব্যাখ্যা আছে, ডিপ ব্যাখ্যা যেটা, সেটা আমরা পেডে করাচ্ছি। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। চলো, এটা আমাদের 11 দাগ, ডাইরেক্ট স্ক্রিনশট দিয়ে তোমাদের জন্য রেখে দিয়েছি, ঠিক আছে। বলেছে ওটাও কিন্তু পরীক্ষারই প্রশ্ন ছিল, ওই 14/9/2022-এরই প্রশ্ন। বলেছে যে নিচের কোনটি এক্স এবং ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বার করতে বলেছে। কী কী উৎপন্ন হবে দেখো, PbNO3 আর 2Ki, অর্থাৎ লেড আয়োডাইড এবং তার সঙ্গে আমাদের লেড নাইট্রেট, তার সঙ্গে আমাদের পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া করছে, ঠিক আছে। তো প্রথমটাই উৎপন্ন হবে। চলো অ্যান্সার দেখে নাও। দেখতে পাচ্ছ, ফার্স্ট ওয়ান ইজ কারেক্ট, ঠিক আছে। প্রথমটাই উৎপন্ন হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের লেড নাইট্রেট, NO3 আছে না, সো লেড নাইট্রেট। ওকে, এটা কি, এটা হচ্ছে আমাদের পটাশিয়াম, কে আছে, সো পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে। উৎপন্ন কী হবে সেটা হচ্ছে তোমাদের লেড আয়োডাইড উৎপন্ন হবে। দেখো এই যে PbI2, ঠিক আছে, PbI2 লেড আয়োডাইড। আর তোমাদের কি উৎপন্ন হবে, এটা হচ্ছে তোমাদের পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন হবে, ঠিক আছে, নাইট্রেট। এটা মনে রাখবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া, আর বহুভাবে এই প্রশ্নটা পড়ে, ঠিক আছে। এটা 11 দাগের প্রশ্ন ছিল। চলো পরেরটায়। আচ্ছা, তোমরা বলতে পারবে যে পরেরগুলো কেন অ্যান্সার হবে না? দেখো, প্রথম কথা তুমি দেখতে পাচ্ছ এখানে কোনো এইচ আছে, এইচ নেই, সে এইচ এলো কোথা থেকে, এখানে এই জন্যই কেটে গেল, ঠিক আছে। এবার নেক্সট দেখো, এখানে কোনো ক্লোরিন আছে, ভালো করে দেখো, এখানে ক্লোরিন আছে, নেই, তো এইখানে ক্লোরিন এলো কী করে, সব কেটে গেল। বিক্রিয়া ঘটে না, বিক্রিয়া তো ঘটে, ঠিক আছে। আর এই যে মাথা রাখবে, এই যে এইটা বিক্রিয়া ঘটছে না, এই যে বিক্রিয়া ঘটছে এইটা, ঠিক আছে, এটা কিন্তু একটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। কেন? কারণ এই যে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, এই যে লেড আয়োডাইড, এই যে এটা হচ্ছে সেই সলিড, এবং এটাই হচ্ছে সেই অধক্ষেপ, ঠিক আছে, অধক্ষেপণ হয়, এটাই হচ্ছে সেই অধক্ষেপ, ঠিক আছে। এই যে সলিড, এই সলিডটাই হচ্ছে অধক্ষেপ, ক্লিয়ার হয়েছে। সো লেড আয়োডাইড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, লেড আয়োডাইড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। বুঝতে পারছি? চলো নেক্সট পরের প্রশ্ন। এটা তোমাদের জৈব রসায়নে, ঠিক আছে। জৈব রসায়নে তোমাদের যে বন্ডিং আছে, সেই বন্ডিংয়ে জৈব রসায়নের ক্ষেত্রে ওখানে নাইট্রোজেন এবং অক্সিজেন এবং সম্ভবত হাইড্রোজেন নিয়ে আলোচনা করা ছিল। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটা আছে তোমাদের দেওয়া, ঠিক আছে। ওখানে আমি তোমাদের এই 2 দিন আগে যে জৈব রসায়ন পড়িয়েছি, তোমাদের যে ফ্রিতেই পড়িয়েছি, তাতেই নাইট্রোজেন ছিল, এবং আমি এটা তো পেডেও আলোচনা করে দিয়েছিলাম যে নাইট্রোজেনের ক্ষেত্রে কটা পারমাণবিক বন্ধন দেখা যায়। দেখো বলে দিই, আলোচনা করে দিই এটা। দেখো, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, ঠিক আছে। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত আমরা জানি, 7, ঠিক আছে। তার মানে বিভক্ত কীভাবে হয়, 2 আর 5-এ বিভক্ত হয়, ঠিক আছে। তার মানে এখানে কটা তোমার লাগবে, এখানে লাগবে হচ্ছে 3টে। যদি 3টে লাগে, টোটাল মিলে হয়ে যাবে 8, এবং এ হয়ে যাবে সন্তুষ্ট, ঠিক আছে। তো খেয়াল করো, একটা নাইট্রোজেন তার লাগবে হচ্ছে 3টে, ঠিক আছে। আর অপর একটা নাইট্রোজেন তারও লাগবে 3টে। সে কী করে, এর 3টে একে দেয়, আর ও কী করে, ওর 3টে একে দেয়। সো টোটাল 3টে 6টা। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি ত্রিবন্ধন তৈরি হবে। আমরা জানি একটাতে 2টো করে থাকে, তো 3টেতে টোটাল 6টা। একটা লাঠি মানে 2টো ইলেকট্রন। এখানে কটা ইলেকট্রন শেয়ার হচ্ছে, টোটাল 6টা ইলেকট্রন শেয়ার হবে। এ দেবে একে 3টে, ঠিক আছে, আর এ দেবে একে 3টে, ঠিক আছে। মানে এর 3টে এ নেবে, আর এর 3টে এ নেবে, এইভাবে কিন্তু কাজ চলবে। বুঝতে পারছি? সো 2টো নাইট্রোজেনের মধ্যে কী হয়, ত্রিবন্ধন বেসিক্যালি দেখা যায়। ক্লিয়ার হলো? আচ্ছা, এটা বোঝা গেল না, যদি কেউ না বুঝতে পারো আমি একটা জিনিস বলি। দেখো, নাইট্রোজেন একটা অধাতু, আর অধাতুর মধ্যে সাধারণত কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন তৈরি হয়। বেসিক্যালি কী হয়, ধরো এই নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের ধরো টোটাল কটা আমাদের অ্যাটম আছে, ইলেকট্রন আছে, শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। এই হচ্ছে নাইট্রোজেন একটা, এর টোটাল দেখো 5টা ইলেকট্রন আছে, ঠিক আছে। আর এদিকে আর একটা নাইট্রোজেন আছে, তারও ধরো টোটাল কী আছে, 5টা ইলেকট্রন আছে, ঠিক আছে। টোটাল কী আছে, টোটাল 5টা ইলেকট্রন। দেখো আমি ইলেকট্রনটাকে এইভাবে রেখেছি। এবার কী করে, এই যে 3টে আছে না, এই 3টে একে শেয়ার করে দেয়, আর এ কী করে, এর 3টে একে শেয়ার করে। তাহলে দেখো, এর 3টে যখন এই যে 1 নম্বর নাইট্রোজেন যখন 2 নম্বর নাইট্রোজেনকে এই 3টে শেয়ার করলো, তখন এর টোটাল 5টা ছিল, আর এর শেয়ার করছে 3টে, তার মানে 5 আর 3 কটা হয়ে যাচ্ছে, এদিকে দেখো 8টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সিমিলারলি এর 3টে যখন এদিকে শেয়ার করবে, তখন এর দেখো 5টা ছিল, আর এর শেয়ার করা 3টে নিল, তার মানে এটাও দেখো কত হয়ে যাচ্ছে, 8টা হয়ে যাচ্ছে। তো ক্লিয়ার, 8টা হওয়ার দরকার শেষ কক্ষপথে, দেখো দুজনকে দিয়ে 8টা করে দেয়। এইটা হচ্ছে ব্যাপার।
বুঝতে পারছি? এবার এখানে টোটাল 6টা ইলেকট্রন শেয়ার হচ্ছে, সো ত্রিবন্ধন তৈরি হবে এবং এটা কিন্তু একটা সমযোজী বন্ধন তৈরি হবে। বুঝতে পারছি? চলো নেক্সট পরের প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের 12 নাম্বার কোশ্চেন্স ছিল। ঠিক আছে, টাইমের অভাবের জন্য এই কোশ্চেনগুলোকে স্লাইড তৈরি করতে পারিনি, বাট তোমাদের জন্য রেখে তো দিয়েছি এবং দেখতে পাচ্ছ বড় আছে, প্রশ্নগুলো দেখতে পাবে। পরের প্রশ্ন বলছে বৈদ্যুতিক ট্রান্সফরমার কোন নীতিতে কাজ করে? ঠিক আছে, এই নীতিতে কাজ করে। কিসের উপর কাজ করে বৈদ্যুতিক ট্রান্সফরমার? ঠিক আছে, দেখো অ্যান্সার বলে দিই তোমাদের। অ্যান্সার হবে তোমাদের তড়িৎ চুম্বকীয় আবেশ। ঠিক আছে, কি কাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ? ধরো এখানে একটা তারের কুণ্ডলী আছে, ঠিক আছে, এখানে একটা কী আছে, তারের কুণ্ডলী আছে। ওকে, এভাবে আঁকতে পারো তারের কুণ্ডলীটাকে, বা তুমি চাইলে এভাবেও আঁকতে পারো। ওকে, এবং এই তারের কুণ্ডলীর মধ্যে তুমি যদি একটা ম্যাগনেটকে কী করো, একবার এন্টার করাচ্ছ, একবার আউট করছো, এইরকম যদি করো, ঠিক আছে, এর নর্থ এর সাউথ, তার ফলে এর মধ্যে একটা তড়িৎ তৈরি হয় এবং এটাকে অত্যন্ত স্পিডে করতে হবে, হালকা আস্তে আস্তে এরকম করলে হবে না, ঠিক আছে, স্পিডে করতে হবে। ঠিক আছে, তার ফলে কী হয়, এই যে কারেন্ট তৈরি হয় এর মধ্যে, ঠিক আছে, একে কী তৈরি হয়, কারেন্ট প্রবাহ তৈরি হয়, বিভব তৈরি হয়, বেসিক্যালি কারেন্ট প্রবাহ তৈরি হয়। ঠিক আছে, তৈরি হয়, এটা কি আমরা বলছি তড়িৎ চুম্বকীয় আবেশ। মানে কি, মানে হচ্ছে এটাকে বলা হয়, দেখো আমরা পড়েছি ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, আর এটা হচ্ছে কি ম্যাগনেটিক ইন্ডাকশান। তাই মানে বলতে চাইছি যে ইলেকট্রিক তৈরি হচ্ছে ম্যাগনেটের দ্বারা। দেখো ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টে আমরা কি বলেছি, কারেন্ট দ্বারা ম্যাগনেট তৈরি হচ্ছে। এটা কি হচ্ছে, এটা হচ্ছে চুম্বক দ্বারা, ঠিক আছে, চুম্বক দ্বারা ম্যাগনেট তৈরি। ঠিক আছে, এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। ঠিক আছে, ইন্ডাকশান। ওকে, আর এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, এর ফলে যে কারেন্ট তৈরি হয়, চুম্বক দ্বারা কারেন্ট তৈরি মানে তড়িৎ তৈরি। এটাকে আমি ম্যাগনেট কেন দিলাম, চুম্বক দ্বারা তড়িৎ তৈরি। ঠিক আছে, আর এই যে তড়িৎ, এই তড়িৎকে কী বলে জানো, ইনডিউসড কারেন্ট বলে। কি বলা হয়, ইনডিউসড কারেন্ট। ঠিক আছে, এই তড়িৎকে কী বলা হয়, ইনডিউসড কারেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটা যাবো। এটা হচ্ছে তোমাদের 13 নম্বর কোশ্চেন্স আমাদের এখানে হলো। 14 দাগ দেখো, বলেছে বৈদ্যুতিক মোটরে ড্যাশ রূপান্তরিত হয়। ঠিক আছে, বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে, বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে, যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে, সৌরশক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, চলো অ্যান্সার দেখে নাও। দেখো এগুলো রিয়েলি ভালো প্রশ্ন। বৈদ্যুতিক মোটর, ঠিক আছে, বৈদ্যুতিক মোটরে মনে রাখবে বৈদ্যুতিক শক্তি কিন্তু যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়। আর একটা মাথা রাখবে, বৈদ্যুতিক জেনারেটর, ঠিক আছে, দুটোর কিন্তু আলাদা। বৈদ্যুতিক জেনারেটর, এতে কি হয়, এতে উল্টোটা হয়, অর্থাৎ যান্ত্রিক শক্তি সেটা ইলেকট্রিক শক্তিতে কনভার্ট হয়। ঠিক আছে, যান্ত্রিক শক্তি কি হয়, ইলেকট্রিক শক্তিতে, যন্ত্রশক্তি কী হয়, ইলেকট্রিক শক্তিতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখবে, ভীষণভাবে ইম্পর্টেন্ট কিন্তু। আরও একটা যে ভীষণ ইম্পর্টেন্ট সেটা একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে বৈদ্যুতিক মোটর না, এই বৈদ্যুতিক মোটর কিন্তু কাজ করে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের ওপর। ঠিক আছে, এটা একটু বলে দিই, কিসের ওপর কাজ করে, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের ওপর, অর্থাৎ তড়িতের চুম্বকীয় প্রভাবের ওপর, তড়িতের চুম্বকীয় প্রভাবের ওপর, মানে তড়িৎ দ্বারা চুম্বক তৈরি হচ্ছে তার ওপর। ঠিক আছে, চুম্বকীয় প্রভাব, তড়িতের চুম্বকীয় প্রভাবের ওপর কাজ করে, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের ওপর কাজ করে বৈদ্যুতিক মোটর। আর বৈদ্যুতিক জেনারেটর কিন্তু উল্টো, এটা কাজ করে যখন চুম্বক দ্বারা তড়িৎ তৈরি হচ্ছে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের উপর কাজ করে, চুম্বক দ্বারা তড়িৎ তৈরি হচ্ছে তার উপর কাজ করে। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের উপর কাজ করে, ইন্ডাকশানের উপর কাজ করে। দেখতেই পাচ্ছ যন্ত্রশক্তি ইলেকট্রিক শক্তিতে কনভার্ট হয়। ঠিক আছে, তার উপর কিন্তু কাজ করে। ঠিক আছে, এবার যন্ত্র কী করে, বেসিক্যালি ওই যে চুম্বকটাকে বলছিলাম না, বাইরে ভেতরে স্পিডে করতে হবে, সেই কাজটা এখানে বেসিক্যালি হয়।
এবং সেটা কী করে, সেটা যন্ত্র করে, কারণ যন্ত্র দ্বারা একটা কয়েলের মধ্যে চুম্বককে বারবার ঢোকানো এবং বের করে, এবং সেটা অতি স্পিডে সেটা পসিবল নয়। সেটা কে করে, সেটাই বৈদ্যুতিক জেনারেটরই করে। ক্লিয়ার হলো? আচ্ছা, আরও একটা জিনিস বাদ পড়ে যাচ্ছিলো, বলতে ভুলে গেলাম। এই যে আমি বলছি না যে ম্যাগনেটকে তুমি বারবার ইনক্লুড এবং বাইরে করছো, এটা না করে তুমি একটা কাজ করতে পারো। তুমি যেটা বৈদ্যুতিক কয়েল আছে তাকেও কিন্তু তুমি ম্যাগনেটের বাইরে একবার নিয়ে আসতে পারো, ভেতরে একবার নিয়ে যেতে পারো, এভাবে করতে পারো, বা এটাকে জোরে ঘোরাতে পারো। ঠিক আছে, দুটো ম্যাগনেটকে যদি তুমি পাশাপাশি রাখো, এই দুটো ম্যাগনেট ধরো, এখানে একটা ম্যাগনেট আছে, ওকে, এখানে একটা ম্যাগনেট আছে ধরো, ওকে, আর এ পাশে আর একটা ম্যাগনেট আছে ধরো, এখানে কী আছে, আর একটা ধরো এখানে ম্যাগনেট আছে। ঠিক আছে, তুমি কি করছো, এই দুটো ম্যাগনেটের মাঝখানে একটা কয়েলকে রেখেছো, রেখে তাকে জোরে ঘোরাচ্ছ। এটাও করা যেতে পারে। এই দুইভাবেই কিন্তু আমরা কী করতে পারি, কারেন্টকে ইনডিউস করতে পারি বা কারেন্ট উৎপন্ন করতে পারি। ঠিক আছে, এটাই বেসিক্যালি বৈদ্যুতিক জেনারেটরে করা হয়। চলো নেক্সট পরেরটায়। পরের প্রশ্ন বলছে প্লাস্টার প্রাইস সম্পর্কে নিচের কোনটি সত্য? তোমরা অ্যাসিড বেস যে সল্ট আছে, অর্থাৎ অম্ল, লবণ এবং ক্ষার, তার যে চ্যাপ্টার আছে এনসিইআরটিতে, তার লাস্টের দিকে চলে যাবে, কয়েকটা তোমাদের নিয়ে আলোচনা করা আছে। ঠিক আছে, লবণ নিয়ে আলোচনা করা আছে। তার মধ্যে একটা আছে প্লাস্টার অফ প্যারিস, একটা আছে ব্লিচিং পাউডার, কিন্তু একটা আছে প্লাস্টার অফ প্যারিস, সেটার থেকে প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, তোমাদের বলছে যে প্লাস্টার অফ প্যারিস সম্পর্কে নিচের কোনটা সত্য? যে বলছে যে প্রসাধনী দ্রব্য এবং মূর্তির জন্য ছাঁচ তৈরি করতে ব্যবহার করা হয়। তোমরা জানো যে প্লাস্টার অফ প্যারিস দিয়ে ছাঁচ তৈরি হয়। নেক্সট বলছে এটি ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট নামেও কিন্তু পরিচিত। ঠিক আছে, নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে এটা ভাঙা হাড় চিকিৎসায় ব্যবহৃত হয়। নেক্সট বলছে এটি পেন্টিংয়ের আগে পৃষ্ঠ সমূহকে মসৃণ করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো অ্যান্সার দেখে নাও এর। আচ্ছা, এখানে বলেছিল কোনটা সঠিক নয়। ঠিক আছে, কোনটা সঠিক নয় বলেছিল। আচ্ছা, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এইটা সঠিক নয়, ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট নামে পরিচিত, এটাই কিন্তু এখানে সঠিক নয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বলি, এর যে এখানে তোমাদের যে অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হয় বলি, জিপসাম জানো, জিপসাম অর্থাৎ CaSO4। ঠিক আছে, এবং এখানে থাকে হচ্ছে 2 অণু জল। একে যদি তুমি উত্তপ্ত করো, এবং উত্তপ্ত করতে হবে তোমাদের জাস্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করলেই তুমি পেয়ে যাবে প্লাস্টার অফ প্যারিস, CaSO4 হাফ H2O। ঠিক আছে, আর তার সঙ্গে কী হবে, 1.5 অণু জল এখানে বেরিয়ে আসবে, অর্থাৎ এই যে 2 অণু, এটাকে দুটো পার্টে ভেঙে দেওয়া হয়, একটা হাফ অণু এদিকে চলে যায়, আর 1.5 অণু মানে যেটা পড়ে থাকে সেটা এদিকে চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্লাস্টার অফ প্যারিস। বোঝা যাচ্ছে কি বললাম? ক্লিয়ার হলো? ইয়েস, বেসিক্যালি কী হয়, এর মধ্যে জল থাকে। ঠিক আছে, এর মধ্যে কী থাকে, জল থাকে, অর্থাৎ হাইড্রেটেড ক্যালসিয়াম সালফেট। এটা হচ্ছে হাইড্রেটেড ক্যালসিয়াম সালফেট, জিপসাম। এটাও লিখেও দিই, জিপসাম। এটা হচ্ছে জিপসাম। এই যে জিপসাম, যেটা কিনা হাইড্রেটেড ক্যালসিয়াম সালফেট, তাকে অ্যানহাইড্রাস ক্যালসিয়াম সালফেটে কনভার্ট করা হয়। ঠিক আছে, ক্লিয়ার হলো আশা করি? বলো বুঝছো কিনা। আরেকটা জিনিস, এইটা ভুল কেন? দেখো, এটাকে বলা হয় ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট বা হাফ হাইড্রেট। হেমি শব্দের অর্থ হাফ। ঠিক আছে, ডাইহাইড্রেট নয়, ডাই মানে হচ্ছে দুই তো নয়, দেখো না হাফ রয়েছে, এটাকে কি বলা হয়, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট বলা হয়। বোঝাতে পারছি? ওকে, চলো নেক্সট 4 এরটা। নেক্সট পরের প্রশ্ন দেখো, এটা ভালো প্রশ্ন তোমাদের। এটা বলছে যে একটা টোস্টারে 220 ভোল্ট এসির বদলে যদি 440 ভোল্ট এসি ব্যবহার করা হয়, তাহলে প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপের পরিমাণ কী হবে? ঠিক আছে, নিজেরা ট্রাই করো, তারপর আমার সলিউশন দেখো। আমি অ্যান্সার তো বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো অ্যান্সার কী বলেছে, 4 গুণ হবে। কী করে? দেখো, আমরা জানি পাওয়ার ইনটু টাইম করলে আমরা এনার্জি পাই, আর এখানে এনার্জিকেই তাপ বলা হয়েছে। ঠিক আছে, শক্তিকে কী বলা হয়েছে, এখানে তাপ বলা হয়েছে। ঠিক আছে, সো পাওয়ারের ফর্মুলা আমরা কী জানি, V²/R, সেটা ইন্টু টি করলে আমরা কী পাই, তাহলে তাপ পাই। ঠিক আছে, পাওয়ারের আরেকটা ফর্মুলাও হয় কিন্তু, ঠিক আছে, I²RT। ঠিক আছে, সেটা না করে আমরা V²RT, V²/R ইন্টু টি এইভাবে করছি। ঠিক আছে, পাওয়ার ইকুয়াল টু V²/R হয় আমরা জানি, কারণ এখানে ভোল্ট দেওয়া আছে তাই। তাহলে এখানে আমাদের ভোল্ট অ্যাকচুয়ালি তাপ কত ছিল, এত স্কোয়ার/R। দেখো আরকে আমরা আরই ধরছি, আর টাইম তো আমাদের টি মানে 1 সেকেন্ড, তো টাইমকে আমরা টি ধরতে পারি, বা তুমি চাইলে এখানে 1 লিখতে পারো, কিছু যায় আসে না। এইটা আমাদের আগে তাপ ছিল। এবার কি করা হচ্ছে, এর বদলে 440 ভোল্ট ব্যবহার করা হচ্ছে। 440 ভোল্ট মানে কি, 2 × 220, এটা কি 440 বলি, তাহলে A² হয়ে যাচ্ছে বাই তোমাদের আর
ইন্টু আমাদের 1 যেমন ছিল, এটা হচ্ছে তাপ 1, এটা হচ্ছে তাপ 2, মানে এখন তাপ হচ্ছে আমাদের তাপ 2, ঠিক আছে। খেয়াল করে দেখো, এটাকে যদি ব্র্যাকেটের বাইরে আনি, বেসিক্যালি এটা কী হচ্ছে, 2 স্কোয়ার হচ্ছে আর 220 স্কোয়ার হচ্ছে বাই আর ইন্টু 1। তার মানে দেখো এই যে পার্টটা, এই পার্টটা তো আগেও ছিল, দেখো এই যে এই পার্টটা তো এই পার্টটা আগে ছিল। বেসিক্যালি এখানে কী হচ্ছে, 2 স্কোয়ারটার সঙ্গে গুণ হচ্ছে, তার মানে বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে। তো কারেক্ট অ্যান্সার হিয়ার উইল বি 4 গুণ। বোঝাতে পারলাম? ভেরি ইজি কোশ্চেন্স, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু করতে পারবে না, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্ন বলছে নিচের কোন পদার্থটি জৈবিক বিবর্ধন দেখায়, ঠিক আছে। বলো অ্যান্সার দাও। দেখো এখানে অ্যান্সার হবে কিন্তু রাসায়নিক কীটনাশক, ঠিক আছে। কী অ্যান্সার হবে, রাসায়নিক কীটনাশক। কেন অ্যান্সার হবে, দেখো জৈবিক বিবর্ধনের বাংলা তো জৈবিক বিবর্ধন, ইংরাজি হচ্ছে বায়োম্যাগনিফিকেশন, ঠিক আছে, বায়োম্যাগনিফিকেশন। কাকে বলা হয় এই বায়োম্যাগনিফিকেশন, সেটা হচ্ছে ধরো তুমি আলু পটল ইত্যাদি চাষ করো এবং তুমি পটলে দিচ্ছ প্রচুর পরিমাণে কী দিচ্ছ, কীটনাশক দিচ্ছ, কী দিচ্ছ, কীটনাশক দিচ্ছ, ঠিক আছে। এই কীটনাশক যখন কারো শরীরে যাচ্ছে, যখন কারো শরীরে এই কীটনাশক যাচ্ছে, ঠিক আছে, তখন তার শরীরে তৈরি করছে বিষক্রিয়া, ঠিক আছে, তৈরি করছে বিষক্রিয়া। সাপোজ ধরো এই পটলটায় একটা ঝেঁঝি এসে বসলো, সাপোজ ধরো, ঠিক আছে, ঝেঁঝি ও খেলো, ওকে আর একটা কোনো বড় প্রাণী খেলো, তাহলে ওর শরীরে একটা বিষক্রিয়া তৈরি হবে, আর ওকে যে খাবে তার শরীরে এখানে যদি এক্স হয়, এখানে 2x হয়ে যাবে, মানে বেড়ে যাবে। এই যে কীটনাশক এটা যে বিষক্রিয়া তৈরি করছে এর শরীরে, সেটা এর শরীরে গেলে আরও বেড়ে যাচ্ছে, এবং তাকে যদি আবার অন্য কেউ খায় তার শরীরে হয়তো 4x হয়ে যাবে, অর্থাৎ বেড়ে যাবে। এর রেট এরকম দুগুণ হয়ে বাড়ে তা বলছি না, কিন্তু আমি এটা তোমাকে আলোচনা করে দেখাচ্ছি যে এরকম বেড়ে যায়। এটা কি বলা হয়, বায়োম্যাগনিফিকেশন। এটা শুধুমাত্র যে কীটনাশকের হয় তা নয়, সীসা, ক্যাডমিয়াম ইত্যাদি যে ভারী ধাতুগুলো আছে, পারদ, সীসা, ক্যাডমিয়াম, ঠিক আছে, যে রেডিও অ্যাক্টিভ মেটালগুলো আছে তাদেরও হয়, এদেরও কিন্তু বায়োম্যাগনিফিকেশন হয়, ঠিক আছে। অ্যান্সার আমাদের কী হবে এখানে, রাসায়নিক কীটনাশক উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরেরটায়। আচ্ছা, নেক্সট ক্লাসে যাওয়ার আগে, মানে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের এই দুটো একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে আমাদের কুপন এখনও ইউজ করা যাচ্ছে 66, এটা ইউজ করলে তোমরা এখনও কিন্তু 150 টাকা ছাড় পেয়ে যাবে। আমাদের যে সায়েন্সের কম্বো ব্যাচ আছে এবং আমার যে পাটিগণিত ব্যাচ আছে, এই দুটো ব্যাচেই কিন্তু তোমরা ছাড় পাবে, ঠিক আছে। আলাদা আলাদা করে ছাড় পাবে, দুটো ব্যাচ আলাদা আছে এবং দুটো ব্যাচকে তোমাকে আলাদা করেই বাই করতে হবে, ঠিক আছে। যারা অলরেডি তোমরা যারা চেয়েছো বা তোমরা যারা কুপন কোড পেয়েছো তারা করে ফেললে, যারা চেয়েছো তাদেরকে আজকে রাত্রে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এইভাবে কেমিস্ট্রি ক্লাস করানো হচ্ছে। এছাড়া ম্যাথে তোমাদের এনটিপিসি লেভেলের যে টাইপের প্রশ্ন এসছে সেই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের করানো হচ্ছে, ঠিক আছে। ম্যাথ দু একদিন আমাদের বাদ যাচ্ছে, তার কারণ আমরা কেমিস্ট্রি তুলছি, তাই এবার আমাদের ম্যাথ স্টার্ট হবে, আর তার সঙ্গে ফিজিক্স আর বায়োলজিও আমাদের কিন্তু আবার রিস্টার্ট হয়ে যাবে। ওকে, তো তোমরা যারা চাইছো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 8670838797, এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে কোয়ারি করতে পারো। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে আমরা যাব। দেখো পরের প্রশ্ন, দেখো এই প্রশ্নটাকে কিন্তু আমরা কোনো রকম মিরর ফর্মুলা ইউজ না করেও উত্তর দিতে পারি, ঠিক আছে। তোমরা বলো তো কীভাবে, ট্রাই করো একবার, ঠিক আছে। মিরর ফর্মুলা ব্যবহার না করেও কিন্তু এই প্রশ্নটাকে সলভ করা যেতে পারে। চলো আমি তোমাদের করে দিই। দেখো প্রথম কথা হচ্ছে এখানে ফোকাস দৈর্ঘ্য কত বলেছে, 18 সেমি। কোন দর্পণ বলেছে, অবতল দর্পণ, ঠিক আছে। তো এই হচ্ছে অবতল দর্পণ, এর ফোকাস হচ্ছে এই, যেটা হচ্ছে আমাদের এখান থেকে ডিস্টেন্স কত, 18 সেমি। তোমরা বলো 18 সেমি ডবল ডিস্টেন্সে কী থাকে, এখান থেকে এই ডিস্টেন্সে কী থাকে, 36 সেমি। এই ডিস্টেন্সে কী থাকে, আমাদের সি থাকে। তো সি এর ওপর কোনো বস্তুকে যদি রাখা হয় তাহলে প্রতিবিম্ব সিতেই উৎপন্ন হয়, তার মানে দর্পণ থেকে 36 সেমি দূরই উৎপন্ন হবে। আর এদিকে যেটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটাকে আমরা বলি দর্পণের সামনে, সো দর্পণের সামনে 36 সেমি দূরত্বেই উৎপন্ন হবে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এর জন্য কোনো রকম কোনো আমাদের মিরর ফর্মুলা ইউজ করার দরকারই নেই, ঠিক আছে। ওকে, যদি মিরর ফর্মুলা ইউজ করে একই অ্যান্সার আসবে। কি বললাম আমি, যে সি এর ওপরে যদি কোনো বস্তুকে রাখো, অর্থাৎ সি মানে কি, সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ বক্রকেন্দ্র, বক্রকেন্দ্রের ওপর যদি কোনো বস্তুকে রাখো তাহলে বক্রকেন্দ্রেই প্রতিবিম্ব উৎপন্ন হয়। আমাদের প্রতিবিম্ব উৎপাদনের যে পজিশান এবং আমরা যে লোকেশান পড়েছি তাতে আমরা কী জানতে পারি, যে সি এর ওপরে কোনো বস্তুকে রাখলে সিতেই প্রতিবিম্ব উৎপন্ন হয়। তার প্রতিবিম্ব সেই সিতেই উৎপন্ন হবে, মানে 36 সেমি দূরেই উৎপন্ন হবে। এবার এদিকটাকে আমরা বলি দর্পণের সামনে, সো সামনে 36 সেমি দূরে উৎপন্ন হবে। ক্লিয়ার হয়েছে, এত ইজি এটা। ওকে, এটা বেসিক্যালি আমাদের মেবি 18 নম্বর কোশ্চেন আমাদের ছিল। ওকে, চলো পরেরটায়।
কি বলেছে দেখো, বলছে যে তারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে এবং তারের প্রস্থচ্ছেদ এলাকা অর্ধেক হলে উপাদানটির রোধাঙ্ক কি হবে? নিজেরা অ্যান্সার দাও। ওকে, উত্তর বলে দিচ্ছি, চলো। দেখো কি বলেছে, অপরিবর্তিত থাকবে। কেন? তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে তারের দৈর্ঘ্য দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে। আমরা রেজিস্টিভিটি বা রোধাঙ্ক সমান কী জানি, রো সমান কী জানি? আমরা জানি রোধ ইনটু এরিয়া বাই লেন্থ, এই আমরা জানি, ঠিক আছে। এখানে কি বলছে, এইটা ছিল আগে, এইটা ছিল আগে, এখন কি হচ্ছে, এখন বলছে দেখো আর তো আরই থাকবে। এখানে বলছে প্রস্থচ্ছেদ এরিয়া মানে এ, এটাকে কি করা হচ্ছে, অর্ধেক করা হচ্ছে, মানে A/2 করে দিচ্ছ তুমি, কী করে দিচ্ছি, A/2 করে দিচ্ছ। আর দৈর্ঘ্যকে তুমি কি করছো, তুমি করছো ডবল, ঠিক আছে। লেন্থকে তুমি কি করছো, তুমি বেসিক্যালি ডবল করে দিচ্ছ, ভালো করে বুঝবে। লেন্থকে তুমি কি করছো, ডবল করছো, ঠিক আছে। এটাকে আর কীভাবে লেখা যায়, এই যে যেটা লিখেছি এটাকে আর কীভাবে লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায় R/2 ইন্টু 12, ঠিক আছে। এটাকে কী করা যায়, এটাকে এইভাবে লেখা যায়। কেন এইভাবে লেখা যায়, দেখো বেসিক্যালি কী হচ্ছে, সরি ওটাকে ওইভাবে না, ওটাকে এইভাবে লেখা যায়, এই যে 2L, এইভাবে তোমাদের লেখা যায়, ঠিক আছে। এবং তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখানে লিখবে AL এবং 4। তো তোমরা কি দেখতে পাচ্ছ, আগে আমাদের যেটা ছিল, আগে আমাদের যেটা ছিল এবার কি হয়ে যাচ্ছে, তার 1/4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। কী হয়ে যাচ্ছে, 1/4। ভাগ্য বলো অপশানে 1/4 অপশান নেই, নাহলে অনেকেই 1/4 অ্যান্সার করে দিয়ে চলে আসতো এবং সেটা রং হতো, ঠিক আছে। এবং কী হতো, সেটা রং হতো, আমি ইচ্ছা করে করলাম। তার কারণ তোমরা জানো যে রোধাঙ্ক কিসের ওপর নির্ভর করে না, দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না, প্রস্থচ্ছেদের ওপর নির্ভর করে না, তাহলে কিসের ওপর নির্ভর করে, কেবলমাত্র রোধাঙ্ক নির্ভর করে আরের ওপরে আর টেম্পারেচারের ওপরে, ঠিক আছে। কিসের ওপর নির্ভর করে, কেবলমাত্র রোধাঙ্ক নির্ভর করে আরের ওপরে এবং কিসের ওপরে, টেম্পারেচার, রোধাঙ্ক নির্ভর করে, মানে দেখো এই আরের ওপর বলছি মানে কি, এর কারণ হচ্ছে অলওয়েজ মাথা রাখবে আরের ওপর কেন বলছি, দেখো তার কারণ হচ্ছে যে আর বলাটা ঠিক হবে না, চলো আরের ওপর বলছি না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ওই যে পদার্থ আছে তার প্রকৃতির ওপরে, ঠিক আছে, উপাদানের ওপরে, পদার্থের উপাদানের ওপর নির্ভর করে, এইভাবে লেখো। এই অর্থে আর বলছিলাম, বাট দরকার নেই। পদার্থের উপাদানের ওপর নির্ভর করে, আর নির্ভর করে কিসের ওপরে, টেম্পারেচারের ওপরে, ঠিক আছে। এই দুটোর ওপর লেখো তুমি, দুটোর ওপর মনে রাখবে, পদার্থের উপাদানের ওপর। সেটা কি, কারণ দেখো সিলভারের রোধাঙ্ক সিলভারই থাকবে, কপারের রোধাঙ্ক কপারই থাকবে। সিলভারকে তুমি টেনে লম্বা করে দাও, তার রোধাঙ্ক কমে যাবে তা নয়, বা বেড়ে যাবে তা নয়। কপারের ক্ষেত্রেও তাই, কপারের রোধাঙ্ক তুমি যা থাকবে তাই থাকবে, সেটা কমে যাবে বা বেড়ে যাবে তা কিন্তু নয়, ঠিক আছে। এটা মাথা রাখবে। সো অলওয়েজ মাথা রাখবে, রোধাঙ্ক কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে না। এই ফর্মুলা দিয়ে প্রমাণ করা যায় না যে রোধাঙ্ক এদের উপর নির্ভর করে। এটা বেসিক্যালি একটা ফর্মুলা, ঠিক আছে। এটা বেসিক্যালি এটা একটা ফর্মুলা, কিন্তু এটা থেকে প্রমাণ হয় না। তুমি এইভাবে লিখলে এটা এইভাবে চলে আসবে, ঠিক আছে, এটা হয় না। মনে রাখবে রোধাঙ্ক হচ্ছে ওই যে পদার্থ আছে তার পার্সোনাল ধর্ম, সেই জন্য এটা কিন্তু হয় না, ওকে। তো আমরা কি বলতে পারি, উপাদানের ওপর এবং টেম্পারেচার, এই দুটোর ওপর কিন্তু রোধাঙ্ক নির্ভর করে। সো এখানে অ্যান্সার যে অপরিবর্তিত করেছে এটা কারেক্টই করেছে, ওকে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন কি বলছে দেখো, যে সবজীরা যে রূপে তাদের খাদ্য জমা রাখে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, সবজীরা যে রূপে তাদের খাদ্যকে জমা রাখে, অ্যান্সার কী হবে, শ্বেতসার গ্লুকোজ আকারে জমা রাখে, ওকে। উদ্ভিদ কী তৈরি করে, শ্বেতসার বা গ্লুকোজ তৈরি করে, ঠিক আছে, শ্বেতসার আকারে জমা রাখে। তোমরা বলতে পারবে যে প্রাণীরা তাদের দেহে ফ্যাটকে কী আকারে জমা রাখে আর কোথায় জমা রাখে, কী আকারে আর কোথায় জমা রাখে, ঠিক আছে, অ্যান্সার করো, কোথায় জমা রাখে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কী আকারে জমা রাখে আর কোথায় জমা রাখে, ঠিক আছে, অ্যান্সার করো। আমি একদিন পরে তোমাদের এটার অ্যান্সার কমেন্টে পিন করে দেবো, ঠিক আছে। প্রাণীদেহে কী আকারে ফ্যাট জমা থাকে, কী আকারে জমা থাকে আর কোথায় জমা থাকে, ঠিক আছে, দুটো প্রশ্ন আমি দিয়েছি, তোমরা অ্যান্সার দিও, ওকে। তো 20টা কোশ্চেন্স আমাদের টোটাল ছিল, এগুলো টপ কোশ্চেন্স বলতে পারো, এই শিফটের টপ কোশ্চেন্সগুলো নেওয়া হয়েছে। কিছু এলেভেলের কোশ্চেন ছিল সেগুলোকে ছাড়া হয়েছে, একদম এলেভেলের প্রশ্ন সেগুলোকে ছাড়া হয়েছে, টপ যেগুলো সেগুলোই নেওয়া হয়েছে, ওকে। পিডিএফ তোমরা আমাদের যে টেলিগ্রাম আছে সেখানে জয়েন করতে পারো, আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে জয়েন করতে পারো, এবং আমাদের যে অ্যাপ আছে তাতেও তোমরা আস্তে আস্তে এবার পিডিএফ পেতে আরম্ভ করবে। এই যে পিডিএফগুলো আমাদের অ্যাপেও কনভার্ট করে দেওয়া হবে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।